চলো একটু আমাকে জানিও যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। দেখো আমি স্ক্রিনটা শেয়ার করলাম এবং সবার কাছে স্ক্রিনটা ভিজিবল কিনা। আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ। নেক্সট যেটা বলবো যে যদি দেখো যে প্রবলেম হচ্ছে তোমার ক্লাস করতে, এটা মূলত নেটওয়ার্ক ইস্যু হতে পারে, সেক্ষেত্রে তোমার কাছে যে যে অপশন থাকবে তুমি ইমিডিয়েট ক্লাসটাকে বেরিয়ে যাও, বেরিয়ে রিজয়েন করো। দ্বিতীয় অপশন বলবো যে তাতেও যদি অসুবিধা হচ্ছে তোমার মোবাইলের ইন্টারনেটটাকে বন্ধ করো, ডেটা বন্ধ করো, দেন তোমার মোবাইলের ক্যাচ মেমোরিটাকে ক্লিয়ার করো, নতুন করে আবার গুগল মিট ওপেন করে দেখো। অথবা তুমি যেখান থেকে ক্লাস করছো, অর্থাৎ তুমি ঘরের তোমার বাড়িতে যে জায়গায় বসে ক্লাস করছো, তুমি তোমার জায়গাটাকে চেঞ্জ করো, দেখো অসুবিধা হবে না। আবারও বলছি, আমাদের দিক থেকে যে ক্লাস হয় হাই স্পিড ইন্টারনেট কাজ করে। এবার তারপরেও বলছি এই ইন্টারনেট এখানেও বাফারিং হতে পারে, ডিস্টার্ব হতে পারে, তবে সেই সম্ভাবনা তুলনামূলক কম। আমি সোজা ক্লাসের মধ্যে ঢুকে গেলাম। চলো, অলরেডি 8টা 4। আমরা আজকের ক্লাসটাতে একটু হয়তো 10-15 মিনিট সময় বেশি নেব, কারণ যেহেতু আমাদের আজকের সাবজেক্ট রিজনিং, কিন্তু রিজনিং বাদ দিয়েও আমরা দু একটা টপিক এক্সট্রা আলোচনা করব যেগুলো দরকার রয়েছে। তো আমি অলরেডি রুটিন শেয়ার করে দিয়েছি। রুটিনটা যেটা রয়েছে আমাদের, যে আমি যদি এখান থেকে বলে দিই, রুটিনটা যেটা রয়েছে, আজ হচ্ছে আমাদের রিজনিং হয়ে যাচ্ছে, আমরা আজ রিজনিং ক্লাস করছি। আগামীকাল অর্থাৎ 20th আমাদের রয়েছে বায়ো সায়েন্স ক্লাস। আমাদের এই 5 দিনে আমরা সব সাবজেক্ট যেতে পারবো না, তো মূল 5টা সাবজেক্টকে আমি টার্গেট করে রেখেছি, যে যাতে করে আমাদের ইন্টার সিলেবাস কভার হচ্ছে। আমি আবারও বলছি, এটা মানে এই না যে আমাদের সব সিলেবাস একদিনে আমরা শেষ করে ফেলতে পারবো। ইংলিশ 22nd রয়েছে স্ট্যাটিক, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। 23rd রয়েছে ম্যাথমেটিক্স। এই 5টা, এছাড়া এ বাদ দিয়েও আরো অনেকগুলো আমাদের সাবজেক্ট রয়েছে। যদিও আমরা যদি বলি মূল সাবজেক্ট আমাদের 4টে বা 4টে সেগমেন্ট, তো 4টে সেগমেন্টই এখানে টাচ করা হচ্ছে। তার মধ্যে একটা সেগমেন্ট যার ব্যাপ্তি অনেক, কিন্তু গুরুত্ব তুলনামূলক ততটা নয়। আমি দেখবো, আমরা আসবো। আমি যদি বলি 4টে সেগমেন্ট কি কি, তাহলে আমরা বলবো এরকম ভাবে: ম্যাথমেটিক্স, দেন রিজনিং, দেন ইংলিশ, আর আরেকটা বলবো জিকে অ্যান্ড জিএস। এই 4টে মূল আমাদের পার্ট। অর্থাৎ তুমি এসএসসি স্টাফ সিলেকশন কমিশন এটাকে যদি চিন্তা করো, তাহলে এই হচ্ছে স্ট্রাকচার। এবার আমাদের এক্সামের উপর ডিপেন্ড করে তার ধরন পাল্টাচ্ছে। অর্থাৎ কোথাও আমরা দেখব ইংলিশ অনেক বেশি গুরুত্বপূর্ণ, আবার কোথাও আমরা দেখব অঙ্ক এবং রিজনিং তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোথাও আবার একটা কোশ্চেনের পূর্ণমান 3, অর্থাৎ একটা কোশ্চেনের মার্কস হচ্ছে 3 করে, কোথাও বা 2 করে, কোথাও বা 1 করে, কোথাও নেগেটিভ মার্কিং 0.25, কোথাও বা নেগেটিভ মার্কিং 0.5, কোথাও বা নেগেটিভ মার্কিং 1। তো আমরা সবকিছু ডিসকাস করব, কিন্তু মূল স্ট্রাকচার এটা, যে আমাদের এই 4টে সেগমেন্ট হবে: ম্যাথ, রিজনিং, ইংলিশ আর জিকে জিএস। এই জিকে জিএস বললে এর মধ্যে অনেকগুলো সাবজেক্ট চলে আসে। আমরা নেমলি যদি বলি, মানে এক কথায় যদি বলি, তাহলে জিকে জিএস বলতে গেলে কি কি বোঝায়: হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স। এরপরে সায়েন্সে ঢুকলে আমরা বলবো বায়ো সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বা ফিজিক্স, কেমিস্ট্রি। দেন এছাড়া এর সাথে জুড়ছে তোমার স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া হয়তো নাম নেই কিন্তু কোশ্চেন রয়েছে, যেমন কম্পিউটার, এনভায়রনমেন্ট, এই রিলেটেড কিছু কোশ্চেন। তো এই সব কিছু আমি সমস্ত কিছু সিলেবাস এরকম মুখে বলবো না, ডিটেলস আমি তোমাদেরকে দেখাবো। আমি একটা ওভারঅল ভিউ যাচ্ছি মাত্র, যে এই কিন্তু আমাদের মূল স্ট্রাকচার। ঠিক আছে, আজকের ক্লাসটা টোটাল 3টে ভাগে ভাগ রয়েছে, 3টে ডিভিশন রয়েছে। ফার্স্ট আমি প্রথমে এই সিলেবাস নিয়ে ডিসকাস করব, প্রত্যেকটা এক্সাম যেগুলো মেনশন করা রয়েছে, সেটা এমটিএস, সিএইচএসএল, সিজিএল, তোমার সিপিও, দিল্লি পুলিশ, তোমার যা যা রয়েছে সবকিছু আমি ডিটেলসে ডিসকাস করব। নাম্বার 2 পার্ট, আজ আমরা ব্যাকএন্ড নিয়ে কথা বলবো। ব্যাকএন্ড নিয়ে কথা বলবো, কিসের ব্যাকএন্ড আমরা আসছি। ফ্রন্ট এন্ড যেটা, যেটা সবাই দেখতে পাই, তুমি পড়ছো, পায়ের নিচে 4টে বালিশ দিয়ে পড়াশোনা করছো, যে যাতে করে পড়া পায়ের দিকে না গিয়ে মাথার দিকে চলে আসে, সবাই দেখতে পাচ্ছে কিন্তু আলটিমেট হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা সবাই দেখতে পাচ্ছে।
ব্যাকগ্রাউন্ডে কি কাজ হচ্ছে, ব্যাকএন্ড কি কাজ হচ্ছে, মানে তুমি এত পড়ছো তাহলে হচ্ছে না কেন, আর একজন পড়ছে তার হয়ে যাচ্ছে তোমার কেন হচ্ছে না। আমরা এই পার্ট নিয়ে ডিটেলসে ডিসকাস করব। থার্ড পার্ট যেটা আমাদের আজকে সাবজেক্ট রয়েছে রিজনিং, আমরা সেই পার্টে চলে যাব। তাহলে আমি একদম শুরুতে আমাদের এই সিলেবাস ডিসকাশনের জায়গাটা চলে আসছি। এক এক করে দেখো, যে প্রথমে আমরা এমটিএস চলে আসছি। এমটিএস এর কোয়ালিফিকেশন তোমরা সবাই জানো, যে মাধ্যমিক পাস এবং 18 বছর বয়স থেকে পরীক্ষা কিন্তু দেওয়া যাচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের মোটামুটি তুমি এটা খেয়াল রাখো, 18 থেকে 28 এই পর্যন্ত আমাদের স্টাফ সিলেকশন কমিশন। এবার পরীক্ষা ভেদে ডিফারেন্স আছে, এই বয়সের জায়গাটা কিন্তু পার্থক্য আছে। আমি মোটামুটি একটা ওভারঅল ভিউ যদি বলি এক কথায়, যেমন বললাম আমাদের স্টাফ সিলেকশন কমিশনের 4টে সেগমেন্ট আমরা দেখবো, এখানে ঘুরিয়ে ফিরে বিভিন্ন ওয়েতে রয়েছে। আমি এখানে একই কথা বলবো, 18 থেকে 28 বয়স ধরে রাখো জেনারেল ক্যাটাগরিতে। ঠিক আছে, চলো আমি এক এক করে আসছি। তো এমটিএস এর ক্ষেত্রে যেটা এটা ফুল ফর্ম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, মাধ্যমিক লেভেলের পরীক্ষা, অর্থাৎ যেটা হাবিলদার পোস্ট এর মধ্যে রয়েছে। সব ক্ষেত্রে যা যা কিছু হবে, আমরা এর নাম উচ্চারণ করছি না, স্টাফ সিলেকশন কমিশন এই পরীক্ষাটা নেবে। মূলত এর একটাই পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট, যেটাকে আমরা এক কথায় বলি সিবিটি। ঠিক আছে, তো আমরা সিবিটি বললে বা সিবিটি বললে আমরা কি বুঝবো, কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ বলবো আমরা অনলাইন পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলো কি হবে, অনলাইন পরীক্ষা হবে। অর্থাৎ তুমি যেখানে পরীক্ষার সেন্টার ঠিক করবে, সেই পরীক্ষার সেন্টারের মধ্যে, মানে তোমার লোকেশনের রেসপেক্টে, মানে আমি যদি ধরে নিই যে তুমি কলকাতা এই লোকেশন সিলেক্ট করেছো, তাহলে তোমার পরীক্ষা বারুইপুরও পড়তে পারে, যারা কলকাতা চেনো তারা বুঝতে পারছো, বারুইপুরও পড়তে পারে, তোমার পরীক্ষা মধ্যমগ্রামও পড়তে পারে, তোমার পরীক্ষা ব্যারাকপুর নৈহাটিতেও পড়তে পারে। ঠিক আছে, এমনকি দেখা গেছে তোমার পরীক্ষা চন্দননগর, হুগলি চন্দননগর পড়েছে কলকাতা এক্সাম সেন্টারের রেসপেক্টে, ডিপেন্ড করে বিভিন্ন রকমের এর রেসপেক্টে। ঠিক আছে, তো মোটামুটি এরকম একটা ব্যাপার ভাবো। তো আমি যদি ধরে নিচ্ছি কলকাতা কোনো একটা সেন্টারে পরীক্ষা দিচ্ছ, তো তোমাকে কোন একটা, যেহেতু এটা কম্পিউটার বেসড পরীক্ষা, তার মানে বিভিন্ন এতে হয় আমাদের, যেমন এখানে কলকাতাতে সল্টলেকের যে এটা রয়েছে, এখানে সব থেকে বেশি পরীক্ষাগুলো হয়ে থাকে। যারা বারুইপুরে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেখানে হয়, মধ্যম গ্রামে হয়, এই পরীক্ষাগুলো এরকম হয়। তো তোমাকে সেই সেন্টারে সেই টাইমের মধ্যে পৌঁছাতে হবে। সেই টাইমের মধ্যে পৌঁছানোর পর তোমার জন্য একটা ডেডিকেটেড কম্পিউটার দেওয়া হবে এবং একটা নির্দিষ্ট টাইমে সবকিছু শুরু হবে। সবকিছু অনলাইন চলবে, কোনো কিছু ম্যানুয়ালি হবে না। তোমার একটা নির্দিষ্ট টাইমে পরীক্ষা শুরু হবে, সেখানে তুমি তোমার যে ল্যাঙ্গুয়েজ, এক্সাম ল্যাঙ্গুয়েজ, সেটা ডিফল্ট সিলেক্ট করে নিতে পারো। যদিও সেই কোশ্চেন তুমি ধরো ডিফল্ট সিলেক্ট করলে বাংলা, তুমি সেই কোশ্চেন ইংলিশে দেখতে পারবে, কিন্তু তোমাকে একটা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এরপর টাইম অনুসারে যখন তুমি এক্সাম শুরু করে দেবে, তোমার যে স্ক্রিন রয়েছে তার এক কোণার দিকে টাইমার চলতে থাকবে। ঠিক আছে, যেহেতু আমাদের পরীক্ষা ভেদে টাইমও আলাদা, আমরা আসবো এক এক করে। তো টাইমার চলতে থাকবে, তার সাথে সাথে তুমি এখানে সমস্ত কোশ্চেন গুলো দেখতে পাবে, 1 2 3 4 5 করে এইখানে আমাদের কোশ্চেন গুলো থাকবে। এই জায়গাটার মধ্যে আমাদের কোশ্চেন থাকবে, এরকম অপশন থাকবে। আর এখানে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন যেগুলো রয়েছে, যেটা কোন সেকশনের কোশ্চেন চলছে, ধরো ম্যাথমেটিক্স, এটা রিজনিং, এরকম টাইপের রয়েছে বিভিন্ন যে এগুলো থাকে আমাদের, যে কোশ্চেন গুলোকে যখন তুমি মার্ক করছো, তার 5টা ডিফারেন্ট ভিউ থাকে। যে তুমি কোশ্চেনটা পড়ে আনসার করে দিয়েছো একরকম, কোশ্চেনটা পড়েছো বাট আনসার করোনি একরকম, কোশ্চেন পড়েছো তুমি আনসার করতে পারবে বাট এই মুহূর্তে আনসার করোনি, পরে পড়বে, এই অবস্থা রেখে দিয়েছো, অর্থাৎ মার্ক অ্যাজ রিভিউ এরকম। তো এইরকম টাইপের বিভিন্ন কালার রেসপেক্ট এইরকম টাইপের একটা কম বেশি স্ক্রিন থাকে। যারা এগুলো জানো তাদের তো খুব ভালো কথা, যারা জানো না তাদের জন্য একটু সুবিধা হবে হয়তো। আমি এই নিয়ে আরো ডিটেলসে যাবো। তো যেখানটা ছিলাম কম্পিউটার বেসড টেস্ট সব ক্ষেত্রে আমাদের আর এছাড়া আমাদের এই এমটিএস এর মধ্যে রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এটা কিন্তু আবার সব পরীক্ষার জন্য আমরা পাবো না, আমরা দেখবো এক এক করে। যদিও এখানেও আমরা কিসের জন্য পাবো, হাবিলদারের জন্য পাবো। এই পেট পিএমটি বা পেট পিএসটি যেটাকে আমরা বলছি, আমরা পিএমটি বলি পুলিশের পরীক্ষা, এখানে বলা হয় পিএসটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, আর এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো পেট পিএমটি বা পিএসটি যাই বলো না কেন, এটা আমাদের এই এমটিএস এর মধ্যে রয়েছে। এছাড়া এখানে দেখো সেশন 1 সেশন 2 বলে রয়েছে। আজ থেকে 10 বছর আগেও তুমি যদি স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস দেখো, তখন আর এই সেশন 1 সেশন 2 ছিল না, এই 4টে সেগমেন্টে পরীক্ষা হতো। এখন যদি এই সেশন 1 সেশন 2 রয়েছে, এখানে আমাদের কোথাও কোথাও কোনো সাবজেক্টের গুরুত্ব বেড়ে যাচ্ছে, কোথাও বা কোনো একটা সাবজেক্ট বা সেগমেন্টের গুরুত্ব কমে যাচ্ছে। প্রথম সেশন 1 এর জায়গায় নেগেটিভ মার্কিং নেই, আর সেশন 2 কিন্তু 1 নম্বর করে নেগেটিভ মার্কিং। টোটাল
আমাদের নাম্বার অফ কোশ্চেন রয়েছে 90, ম্যাক্সিমাম মার্কস বলছে 270, অর্থাৎ বুঝতে পারছো ইন্টু 3, 90টা কোশ্চেন ইন্টু 3, 270 নম্বর। আমি আরো ডিটেলসে চলে আসছি, দেখো এখান থেকে এই হচ্ছে আমাদের সেশন 1, দেখতে পাচ্ছ। তাহলে সেশন 1 এর মধ্যে আমাদের কি রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে আর রিজনিং রয়েছে। কি রয়েছে দেখো, সেশন 1 এ ম্যাথমেটিক্সে 20টা কোশ্চেন, রিজনিং এ 20টা কোশ্চেন, ইন্টু 3 60 নম্বর, রিজনিং এ ইন্টু 3 60 নম্বর, টোটাল 120 নম্বরের পরীক্ষা, 40টা কোশ্চেন। তাহলে 40টা কোশ্চেনের সময় দিচ্ছে কত, 45 মিনিট সময় দিচ্ছে। তাহলে এই গেল আমাদের সেশন 1। এবারে যদি বলি এটাতে সুবিধা হয়েছে নাকি, আমি বলবো হ্যাঁ, আগের তুলনায় তুলনামূলক সুবিধা হয়েছে বলতে পারো, তুলনামূলক। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে, আমি এই ডিটেলসে পরে আসবো। তো 40টা কোশ্চেন আমাদের 45 মিনিট চলে গেল। নেক্সট এবার আমরা চলে আসি সেশন 2। এই যে সেশন 2 এর পরীক্ষা, সেশন 2 এর মধ্যে বাকি দুটো সাবজেক্টে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস। আমি আগেই বলেছি জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কিন্তু অনেকগুলো সাবজেক্টের কোশ্চেন হবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এদিকে বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, এনভায়রনমেন্ট, এতগুলো থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। এখানে কিছু সেগমেন্ট বা কিছু সাবজেক্ট আছে তুলনামূলক একটু বেশি গুরুত্বপূর্ণ, কোনো সাবজেক্ট একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সবকিছুই আছে এর মধ্যে। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে কি রয়েছে, ইন্টু 3 75, এখানে ইন্টু 3 75। তাহলে আমরা সেশন 1 সেশন 2 কম্পেয়ার করলে বুঝতে পারলাম এখানে আমাদের কিন্তু ইংলিশ তুলনামূলক কিন্তু ভালো জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, তারপরেও এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমরা সেশন 2 তে বলছি নেগেটিভ, সেশন 1 এ বলছি নেগেটিভ মার্কিং নেই, আর সেশন 1 এ বলছি নেগেটিভ মার্কিং আছে, তাহলে ইংলিশের গুরুত্ব আরো বেড়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি এমটিএস এর ক্ষেত্রে ইংলিশ কিন্তু তুলনামূলক গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, যে একক সাবজেক্ট মানে সিঙ্গেল সাবজেক্টের রেসপেক্টে। আর জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে অনেকগুলো সাবজেক্ট আছে যদিও, কিন্তু তারপরেই রয়েছে কিন্তু 25টা কোশ্চেন। এবার এখানে 50টা কোশ্চেনের জন্য 45 নম্বর, সরি 45 মিনিট সময়। টোটাল আমাদের এখানে 120 নম্বর, আর এদিকে 150 নম্বর, টোটাল এই 270 নম্বরের পরীক্ষা। টোটাল সময় কত, ওখানে 45 মিনিট, এখানে 45 মিনিট, অর্থাৎ 90 মিনিট বা 1.5 ঘন্টা টাইম। ক্লিয়ার তো? তাহলে একক হিসাবে কিন্তু ইংলিশ সাবজেক্ট এগিয়ে রয়েছে, আর এইগুলো আমাদেরকে স্কোরিং করতে সাহায্য করবে। অর্থাৎ কোনোভাবে তুমি নেগেটিভ করে ফেললে, ভুল করে মানে কোনো একটা কোশ্চেন ভুল মার্ক করে ফেললে, তাহলে তোমার নেগেটিভ হচ্ছে না, এ অন্তত তোমাকে র্যাঙ্ক করতে মানে নাম্বার বাড়াতে সাহায্য করবে এই আর কি। আর এ কিন্তু র্যাঙ্ক করতে সাহায্য, চাকরি পাবে কিন্তু এই জায়গা থেকে। ঠিক আছে, নেক্সট এখানে সিলেবাস গুলো দেওয়া আছে, আমি এগুলোতে যাচ্ছি না কারণ এই নিয়ে ডিটেলসে ডিসকাশন হবে। জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং আজকের ক্লাস রয়েছে, এর পরবর্তীতে ম্যাথমেটিক্স এর ক্লাস রয়েছে, তো এগুলো এখন আলোচনা করে সময় নষ্ট করতে চাই না। ইংলিশের জন্য ডেডিকেটেড ক্লাস রয়েছে, ইংলিশ স্যার ডিটেলসে ডিসকাস করবেন, আমি ইংলিশের সাবজেক্ট পড়াই না, আমি জানি না ইংলিশ। জেনারেল অ্যাওয়ারনেস এর জন্য দুটো ক্লাস রয়েছে, একটা হচ্ছে বায়ো সায়েন্স আর একটা হচ্ছে স্ট্র্যাটেজি কারেন্ট অ্যাফেয়ার্স। এর মধ্যে রয়েছে, দেখলেই বুঝতে পারবে, দেখো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা পলিটি যেটাকে আমরা বলছি। অ্যাওয়ার্ড উইনিং বুক, এটা আমাদের স্ট্র্যাটেজিকের মধ্যে ঢুকে যাচ্ছে। হিস্ট্রি পেয়ে গেছো, অ্যাওয়ার্ড অনার সেই স্ট্র্যাটেজিক কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ঢুকছে। ইকোনমিক্স এন্ড পলিটি ঢুকে যাচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ যে সায়েন্স, ইনোভেশন, ডিসকভার্স, আমাদের সায়েন্স টেকনোলজি এর মধ্যে রয়েছে। ইম্পর্টেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল, তো আমাদের এই সাবজেক্ট গুলো কিন্তু রয়েছে। অর্থাৎ এখানে হয়তো তুমি ওইভাবে দেখতে পাচ্ছ না হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কিন্তু আমি যদি পাতি বাংলায় বলি, আমাদের বোঝার মতো শব্দে বলি, তাহলে বলবো এই সাবজেক্ট গুলো রয়েছে। কি কি বললাম, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, এনভায়রনমেন্ট, এই সব সাবজেক্ট গুলো এর মধ্যে থেকে থাকতে পারে। কোনো সাবজেক্টে হয়তো 3টে কোশ্চেন থাকবে, কোনো সাবজেক্টে একটা কোশ্চেন থাকবে, গুরুত্ব হিসাবে এইরকম, আর কোনো কিছু না। আমরা আগেই বলেছিলাম যে পিএসটি যেটা রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, সেখানে বলে রাখি হাইট মেলদের জন্য 157.5 সেন্টিমিটার, ফিমেলদের জন্য 152 সেন্টিমিটার। এগুলোকে যদি বলতে তুমি ফুট বা ইঞ্চি এগুলোতে মাপতে চাও, তাহলে আমি এইভাবে বলে দিচ্ছি তোমাকে, এটা তুলনামূলক কঠিন হবে তোমার কাছে। 30.48 সেন্টিমিটার ইকুয়াল টু হচ্ছে 1 ফিট। 30.48 সেন্টিমিটার হচ্ছে 1 ফিট। এটা তোমার কাছে আরো কঠিন হবে, তুমি গুগলে সার্চ করো যে সেন্টিমিটার টু ফিট, সার্চ করো, দিয়ে সেন্টিমিটারের জায়গায় এটাকে লেখো, আর তোমাকে অটোমেটিক কনভার্ট করে দেখিয়ে দেবে কত ফিট কত ইঞ্চ, তোমাকে দেখিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট রিল্যাক্সেশন যে জায়গাগুলো রয়েছে, এগুলো আমরা শুধুমাত্র শিডিউল ট্রাইব আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে এরাই পাবে, মানে আমাদের যারা ক্লাস করছে এদের জন্য বলছি। একই রকম ভাবে চেস্টের ক্ষেত্রে ছেলেদের জন্য রয়েছে 76 সেন্টিমিটার,
বুকের ছাতি না ফুলিয়ে আর ফুলিয়ে 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটার সবার জন্য ফিক্সড। অর্থাৎ এই 76 সেন্টিমিটার বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, কোথাও 76, কোথাও বা 81 পর্যন্ত হয়ে থাকে, কোথাও বা 80 পর্যন্ত হয়ে থাকে, কিন্তু এই এক্সপেনশন সব ক্ষেত্রে 5 সেন্টিমিটার। বুকের ছাতি ফুলিয়ে তোমাকে 5 সেন্টিমিটার দেখাতে, অর্থাৎ ইয়ে নর্মাল বুক হচ্ছে 76 আর বুকের ছাতি ফুলিয়ে 76 প্লাস 5 মানে 81 সেন্টিমিটার। মেয়েদের ক্ষেত্রে এই জায়গাটা দরকার নেই। ওয়েটের ক্ষেত্রে এখানে দেখে নাও যে ছেলেদের ক্ষেত্রে এই জায়গাটা আসছে না, মেয়েদের ক্ষেত্রে 48 কেজি। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমরা কোয়ালিফাইং মার্কস। এটা না দেখলেই ভালো, আমি বলবো দেখো না, কারণ এটা শুধুমাত্র এটার জন্য বোঝাচ্ছে যে যারা এই কোয়ালিফাইং মার্কস পাচ্ছে তাদের নামের লিস্টটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তার থেকে যে টোটাল এরকম ভাবে ধরা হয় যে টোটাল আমাদের যে যত পরীক্ষা দিচ্ছে তার মধ্যে যারা এই কোয়ালিফাইং মার্কসে আসছে তাদের রেসপেক্টে যেটা ধরা হয়, এর একটা পার্সেন্টাইল ক্যালকুলেশন করা হয়। কম বেশি এই পার্সেন্টাইলের ভ্যালু ধরে নাও যে 16% মতো। মানে তুমি রাফলি এইভাবে ভাবো পার্সেন্টেজে, যে যতজন পরীক্ষা দিচ্ছে আলটিমেট, মানে কতজন ফর্ম ফিল আপ করলো ওটাতে আমি যাচ্ছি না, কারণ যারা ফর্ম ফিল আপ করছে তারা সবাই পরীক্ষা দেবে না। আলটিমেট যারা পরীক্ষায় বসলো তাদের টোটাল যে পরীক্ষা দিল তাদের মধ্যে মোটামুটি তুমি ধরে নাও যে 16% মতো জায়গা এই কোয়ালিফাইং এর মধ্যে ঢোকা, কোয়ালিফাইং যারা করছে তাদের মধ্যে 16% ওই পেট পিএমটি তে যাচ্ছে। পিইটি পেট বা পিএমটি না বলে এখানে বলছে আমরা পিএসটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এইখানে যাচ্ছে। বোঝাতে পারলাম? রাফলি তুমি 16% ধরে চলো, রাফলি তুমি 16% ধরে চলো, এটা কম বেশি হয়। কোথাকার বললাম? এই যে কোয়ালিফাইং মার্কস রয়েছে তার রেসপেক্টে, মানে তুমি কোয়ালিফাইং মার্কস পেয়ে গেলেই যে তুমি পেট পিএসটির জন্য ডাক পাবে, একদমই না। ঠিক আছে, তোমাকে এই 16%-এর মধ্যে থাকতে হবে। তাই র্যাঙ্ক যত উপরের দিকে হবে তোমার ডাক পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। মোদ্দা কথা এটা। সিএইচএসএল, দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, অর্থাৎ এইচএস পাস যারা তারাই অ্যাপ্লাই করতে পারবে এটার জন্য। এখানে বলে দিয়েছে জুলাই আগস্ট মাসে পরীক্ষা হবে। এর ক্ষেত্রে দুটো রয়েছে, টায়ার 1 টায়ার 2। মানে এই ক্ষেত্রে এইসব পরীক্ষার ক্ষেত্রে একটা বড় সুবিধা কি বলতো, আমাদের সব থেকে বড় সুবিধা যদি বলি তাহলে ইন্টারভিউ নেই। সব থেকে বড় সুবিধা যদি বলো, কারণ এরকম বহু ছেলে মেয়ে রয়েছে, বহু ভালো ভালো ট্যালেন্ট রয়েছে, খুব ভালো পরীক্ষা দিতে পারে কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারে না। ঠিক বলছি তো? চোখে চোখ রেখে কথা বলতে পারে না, তাই ইন্টারভিউর জায়গাটা নেই। মানে অনেক ছেলে মেয়ের জন্য কিন্তু একটা বড় বাঁচার জায়গা বলতে পারো। তো এখানে টায়ার 1 টায়ার 2 রয়েছে। টায়ার 1-এ দেখতে পাচ্ছ 0.5 হচ্ছে নেগেটিভ মার্কিং, আর টায়ার 2-তে হচ্ছে 1 নম্বর করে নেগেটিভ মার্কিং। বললাম না যে শুধুমাত্র এই জায়গাগুলো পাল্টেছে, আর কোনো কিছু পাল্টায়নি। আজ থেকে 10 বছর আগে যে পরীক্ষা হতো সেই একই স্ট্রাকচার, একই সবকিছু আছে, শুধু এই জায়গাগুলো একটু পাল্টে গেছে, আর কিছু না। যাই হোক, সিলেকশন প্রসেস আগেই বললাম, টায়ার 1 আর টায়ার 2। আমি ডিটেলসে চলে আসি। দেখো, টায়ার 1 আমাদের পুরোটা অবজেক্টিভ, টায়ার 1 অবজেক্টিভ, টায়ার 2 কিন্তু অবজেক্টিভ। এবার এখানে অবজেক্টিভের সাথে কি কি আসছে বিভিন্ন রকমের, এটা যদিও সব পোস্টের জন্য না, কারণ আমাদের ধরো সিএইচএসএল এ অনেকগুলো পোস্ট রয়েছে। এই টায়ার 1 সবার জন্য। টায়ার 2 এর এই জায়গাটা, এই যে এমসিকিউ যে এটা হচ্ছে, যে সিবিটি পরীক্ষাটা হচ্ছে, এই জায়গাটা সবার জন্য, কিন্তু স্কিল টেস্ট সবার জন্য আসছে না, টাইপিং টেস্ট সবার জন্য কিন্তু আসছে না। ঠিক আছে, এবার এর মধ্যে যে জায়গাগুলো আমি আসছে বা সেগুলো আমি আস্তে আস্তে বলেছি। তাহলে প্রথমত বললাম টায়ার 1 এই যেটা সিবিটি সবার জন্য, টায়ার 2 সিবিটি যেটা সেটা কিন্তু সবার জন্য। এখানেও কোয়ালিফাইং মার্কস দেওয়া হয়েছে, এটা দেখার দরকার নেই, এটা দেখে তুমি কোনো কিছু করতে পারবে না, কারণ এটা দিয়ে আলটিমেট তোমার সিলেকশন হবে না। এটা জাস্ট কোয়ালিফাইং শুধুমাত্র, আর কোনো কিছু না। বা এটা কোথায় কাজে লাগে আমি সেটা বলে দিচ্ছি, এটা কোথায় কাজে লাগবে সব থেকে বেশি আমি বলে দিচ্ছি, কারণ এই সিএইচএসএল এর মধ্যে এই ব্যাপারটা বুঝতে পারবে। আগে চলো টায়ার 1টা দেখিনি। টায়ার 1-এ আগেই বললাম যে আমাদের 4টে সেগমেন্ট, দেখো খুঁজে পাচ্ছ কিনা, আছে কিনা। এই দেখো 4টে সেগমেন্ট কি কি: জেনারেল ইন্টেলিজেন্স মানে হচ্ছে রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স আর ইংলিশ। দেখো 4টে সেগমেন্ট আছে কিনা। প্রত্যেকটা এর রেসপেক্টে 25টা করে কোশ্চেন রয়েছে, সবগুলোর ক্ষেত্রে ইন্টু 2, মানে 25টা কোশ্চেন ইন্টু 2 করে 50 নম্বর প্রত্যেকটা সেগমেন্টে। তাহলে 4×25 100টা কোশ্চেন, আর 100 গুণ 2 200 নম্বর। কত মিনিট? 60 মিনিট সময় রয়েছে, 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় তোমাকে 100টা কোশ্চেনে আনসার করতে হচ্ছে, 1 ঘন্টায় তোমাকে 100টা কোশ্চেনে আনসার করতে হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম
এমটিএস এর থেকে সিএইচএসএল এ যখন আসলাম, তাহলে টাইম আমাদের কাছে কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ তুমি কত ভালো জানো এটা বড় ব্যাপার না, টাইমের মধ্যে কতটা ভালো জানো এটা হচ্ছে ব্যাপার এখানে। তাহলে মাথায় রাখবে এই জায়গাটা, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের এই টায়ার ওয়ানে কিন্তু ওই যে বলছিলাম 0.5 নেগেটিভ মার্কিং, মানে প্রত্যেক একটা ভুলের জন্য 0.5 নম্বর কেটে নেওয়া হবে, 0.5 নম্বর কেটে নেওয়া হবে, মানে দুটো ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে, দুটো ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে, একদম মোদ্দা কথা বলতে গেলে এটা। চলে আসছে আমাদের সিলেবাস, টায়ার ওয়ানের সিলেবাস, এটা দেখার দরকার নেই, কম বেশি একই রকম। মানে আমি যদি বলি এই যে আমাদের এখানে যে যে পরীক্ষায় ধরি না কেন, যে আমরা এখানে বলছি এমটিএস বলছি, সিএইচএসএল বলবো, সিজিএল বলবো, অন্যান্য বিভিন্ন পরীক্ষাগুলো বলবো, সব পরীক্ষা আমরা আগেই বললাম যে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, ঠিক আছে। তো এরপর আমি যেটা বলবো এখান থেকে, যেটা আমার এখান থেকে বলার, যে এই তো স্ট্রাকচার আমরা দেখলাম, কিন্তু এখানকার থেকে আমাদের যে সিলেবাস যদি বলি, তাহলে সিলেবাসও বলবো কম বেশি প্রায় একই রকম, কম বেশি সিলেবাস কিন্তু আমাদের সেম, কম বেশি। মানে আমরা ম্যাথে যা যা চ্যাপ্টার দেখবো, রিজনিং এ যা যা চ্যাপ্টার দেখবো সব আছে, সবকিছু আছে, কিন্তু পার্থক্য হচ্ছে কোশ্চেনের স্ট্যান্ডার্ডে, পার্থক্য কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ড। হ্যাঁ 19-20 পার্থক্য আছে, এটা ঠিক, যে আমি হয়তো এমটিএস এ দেখলাম আমাদের ম্যাথের মধ্যে 20টা চ্যাপ্টার রয়েছে, সিএইচএসএল এ দেখলাম সেটা 22টা চ্যাপ্টার রয়েছে, সিজিএল তো সেটা 23টা চ্যাপ্টার রয়েছে, আমি কথার কথা বলছি, কিন্তু পার্থক্য এই 19-20 হতে পারে, কিন্তু পার্থক্য যেটা মেইন ফ্যাক্টর হবে সেটা হচ্ছে কোশ্চেনের স্ট্যান্ডার্ড। তুলনামূলক সহজ কোশ্চেন থাকবে, আমি সিজিএল দেখি তুলনামূলক একটু অ্যাডভান্স টাইপের কোশ্চেন দেখতে পাবো, পার্থক্য কিন্তু এই জায়গাটাই হচ্ছে, আর কিচ্ছু না। তাহলে এই সিলেবাস আমরা পরে আসবো, পরে দেখবো, যেহেতু সিলেবাস নিয়ে ডিসকাশন হবেই। টায়ার 2 এর ব্যাপারটা দেখিনি, টায়ার 2 এর ব্যাপারটা এই জায়গাটা প্রথমে দেখো, সেকশন 1, ঠিক আছে, 2 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, খুব ভালো করে দেখার এই জায়গাটা রয়েছে, এটা কিন্তু সবার জন্য, ঠিক আছে, সবার জন্য এই জায়গাটা। দেখো এখানে 3টে সেকশন রয়েছে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, আমরা সেকশন 3টা পরে আসছি, সেকশন 3টা আমরা পরে আসছি। সেকশনে দুটো পার্ট রয়েছে, আর যা যা দেখেছিলাম সব তাই, দেখো ম্যাথমেটিক্স আর রিজনিং, আর সেকশন 2 এর মধ্যে বাকি দুটো পার্ট ইংলিশ আর জিকে বা জিএস যাই বলো না কেন, এই যে রয়েছে। তাহলে এখানে দেখে নাও যে ইংলিশে রয়েছে 30টা কোশ্চেন, সরি ম্যাথে রয়েছে 30টা কোশ্চেন, রিজনিং এর রয়েছে 30টা কোশ্চেন, সবগুলো ইন্টু 3 করে, তাহলে 30-30-60টা কোশ্চেন ইন্টু 3, 180 নম্বর, 1 ঘন্টা। তাহলে এখানে চলে গেল 1 ঘন্টা, কার মধ্যে 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে 1 ঘন্টা চলে গেল সেকশন 1 ম্যাথ আর রিজনিং এর মধ্যে। নেক্সট, তার পরবর্তীতে আমাদের ইংলিশ রয়েছে 40টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 20টা কোশ্চেন। তাহলে আবারও খেয়াল করে দেখো, আলটিমেট কিন্তু ইংলিশ কিন্তু সেই কিং মেকার হয়ে দাঁড়াচ্ছে, ইংলিশ কিন্তু কিং মেকার হয়ে দাঁড়াচ্ছে। কটা কোশ্চেন? আলটিমেট 60টা কোশ্চেন, 40 আর 20 60, মানে সেকশন 2 সেকশন 1 এর নাম্বার সেম, কিন্তু ইন্ডিভিজুয়াল সাবজেক্টের রেসপেক্টে ইংলিশ তুলনামূলক কি ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এখানেও 60টা কোশ্চেন, 180 নম্বর, 60 গুণ 3, 1 ঘন্টা। তাহলে 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে এখানে 1 ঘন্টা চলে গেল, এখানে 1 ঘন্টা চলে গেল, বেঁচে রয়েছে কত মিনিট? 15 মিনিট। এই 15 মিনিট কার জন্য? এই কম্পিউটার, জেনারেল কম্পিউটার নলেজ, ঠিক আছে, এর জন্য 15টা কোশ্চেন, 3 15 45 বা 15 মিনিট টাইম, সবগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেন হবে, সব কিন্তু এমসিকিউ এবং অনলাইনে কোশ্চেন হবে। এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, এই জায়গাটা কোথা থেকে? এই সেকশন 3 থেকে সেকশন 2 এর এই পার্টটা পুরোটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। অর্থাৎ এই কম্পিউটারে তুমি কত মার্কস পেলে এটা কিন্তু বিরাট ফ্যাক্টর না, কিন্তু এই জায়গাটায় যে মার্কসটা পাবে সেটা কিন্তু ফ্যাক্টর। অর্থাৎ এখানে তুমি পাস করলেই হলো, এই এই যে আমাদের এখানে 45-এর মধ্যে তুমি 45 পেয়ে গেলে, আর এখানে ধরো আমাদের এই যে কোয়ালিফাইং থেকে 30% নাম্বার, আমি জেনারেল রেসপেক্টে যদি দেখি, এই যে আমাদের যেটা এখানে রয়েছে, এই যে যেটা বলছিলাম, এই যে ইউ আর 30% নাম্বার, তাহলে আমি যদি এখান থেকে দেখি যে এই 45 নম্বরে 30% নাম্বার, তার মানে কত আসছে? মোটামুটি 13.5, 13 আর আপনি ধরো 14 নাম্বার ধরছি, তুই 45-এর মধ্যে 14 পেয়েছো, আর আমি 45-এর মধ্যে 45 পেয়েছি, তাতে কিচ্ছু যায় আসে না, কোনো কিছু আলাদা হচ্ছে না। কিন্তু এইখানে যদি পার্থক্য হয়, এই 180 নম্বরের মধ্যে আমি হয়তো 160 পেয়ে গেলাম, আর তুমি 100 পেলে, মানে আমি তোমার থেকে কয়েক গুণ এগিয়ে রয়েছি, কয়েক হাজার ছেলে মেয়ের বা কয়েক লাখ ছেলে মেয়ের রেসপেক্টে আমি কিন্তু তোমার থেকে এগিয়ে রয়েছি। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো কি বলতে চাইছি? তাহলে এই জায়গাটা হচ্ছে এই কোয়ালিফাইং ইন নেচার, কোয়ালিফাইং মার্কসটা বলতে পারো এই জায়গার জন্য আমাদের খুব কাজে লাগছে, আর কোনো কিছু না, সেই ব্যাপার ওইভাবে কিন্তু কোনো কিছু না। ঠিক আছে, তাহলে কম্পিউটার এই পুরো সেকশনটাই কিন্তু আমাদের এখানে
কোয়ালিফাইং ইন নেচার। ঠিক আছে, নেক্সট চলো। তাহলে আমাদের এখান থেকে পুরো ব্যাপারটা বোঝা গেল, টায়ার 1 টায়ার 2 যে এই পুরো ব্যাপারটা হয়ে গেল। এখানে কিন্তু তোমার লেখা রয়েছে এইখানটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার। ঠিক আছে, ঠিক এই 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 জায়গাটা লেখা রয়েছে। এর পরের স্টেপ হচ্ছে বাড়িতে বাই পোস্টে অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর কোনো কিছু নেই। আশা করি বুঝতে পারছো। যদি কারো কোথাও কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলবে, আমি সব কোশ্চেন আনসার দেবো। ঠিক আছে, একটু আস্তে আস্তে যাই, একটু দেখে নাও ব্যাপারগুলো। নেক্সট চলে আসছে সিজিএল, মানে আমাদের বলতে পারো যে তুলনামূলক তুলনামূলক আমি বলবো একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা। অনেকে এরকমও রয়েছে, মানে সিজিএল এর কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েশন, অনেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরও কিন্তু সিএইচএসএল পরীক্ষা দিচ্ছে, এমটিএস পরীক্ষা দিচ্ছে, সিজিএল দেয় না। বা আমিও সাজেস্ট করবো, মানে এটাতে ভুল কোনো কিছু নেই, আমিও সাজেস্ট করব তুমি তোমার সবসময় ওজন বুঝে চলো। মানে আমাদের একটা বাংলায় কথা আছে না, ওজন বুঝে চলা। তো এই ব্যাপারটা আমি বলবো যে তুমি গ্রাজুয়েট হয়ে গেছো মানে তোমাকে সিজিএল এ বসতে হবে এমন কোনো কথা নেই। মানে আমি বলবো যে সিজিএল এর জন্য তুমি হয়তো এখনো প্রিপেয়ার নাও, আমি বলবো তাহলে তুমি সিএইচএসএল এমটিএস কে টার্গেট করো, কিছু একটা পাও। কারণ একটা কিছু পেয়ে গেলে আজকে তুমি আর একটা কিছু পেয়ে যাওয়ার পর তুমি এই দুটো মানুষের মধ্যে পার্থক্য বুঝতে পারবে, চোখে দেখে পার্থক্য বুঝতে, সবকিছুতে তোমার হাইট ওয়েট স্ট্যান্ডার্ড, তোমার কালার, তোমার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু পাল্টে যাবে। আমি একটু ভুল বলছি না, বাড়িয়ে বলছি না। আমি চলো সিজিএল এর মধ্যে ঢুকছি। সিজিএল এর একই গল্প, টায়ার 1 টায়ার 2। ঠিক আছে, এই দুটো ব্যাস, এরপরেই কিন্তু আমাদের চাকরি। তো এই জায়গাটা আমি এক এক করে আসি। টায়ার 1 সবার জন্য, সেই কম্পিউটার বেসড টেস্ট বা অনলাইন পরীক্ষা। টায়ার 2 এর এই জায়গাটা সবার জন্য, যে পেপার 1 এই জায়গাটা সবার জন্য। এবার পেপার 2 পেপার 3 যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু সবার জন্য না। মানে যারা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এর পরীক্ষা দেবে বা যারা ওই অ্যাকাউন্টস অডিট অ্যাকাউন্টস এর পরীক্ষা দেবে তাদের জন্য। ঠিক আছে, তাহলে আমরা শুধুমাত্র এই জায়গাগুলোকে দেখছি। টায়ার 1 এর পুরোটাই সবার জন্য, তার মানে এখানে আমরা বুঝতে পারছি ওই সেম স্ট্রাকচার। টায়ার টায়ার 2 এর পেপার 1 টা সবার জন্য কমন, তাহলে বুঝতে পারছি সেম স্ট্রাকচার। চলো দেখে নিই একবার যে সেম স্ট্রাকচার আছে কিনা। দেখো টায়ার 1, টায়ার 1 চলে আসছি। টায়ার 1 এ আমাদের এই যে দেখো 4টে পার্ট বা 4টে সেগমেন্ট আছে কিনা। রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স, ইংলিশ। এখানে কি রয়েছে, সবগুলো 25টা কোশ্চেন। তাহলে এটা বুঝতে পারলাম সেম অ্যাজ সিএইচএসএল টায়ার 1। মানে সিএইচএসএল টায়ার 1 এ তুমি যা দেখেছিলে এই সিজিএল টায়ার 1 এ দেখো একই জিনিস রয়েছে, একই জিনিস রয়েছে। দেখো প্রত্যেকটা সেগমেন্টে 25 নম্বর করে, 25 গুণ 2 মানে প্রত্যেকটা সেগমেন্টে 50 নম্বর করে। টোটাল আমাদের 4টে সেগমেন্ট 100টা কোশ্চেন গুণ 2 200 নম্বরের পরীক্ষা। টোটাল টাইম কত, 60 মিনিট। দেখো তাহলে সিজিএতে বুঝতে পারছো। তাহলে পার্থক্য কোথায় হবে, আমি আবারও বলছি, সিলেবাসের চ্যাপ্টারে বিরাট কিছু পার্থক্য নেই বাবা। পার্থক্য কিন্তু হয়ে যাবে কোশ্চেনের স্ট্যান্ডার্ডে, আর কোনো কিছু না। পার্থক্য হবে কোশ্চেনের স্ট্যান্ডার্ড, কারণ আমি সিজিএল বলার সময় বলেছি যেটা কিন্তু তুলনামূলক স্ট্যান্ডার্ড পরীক্ষা। তাহলে এটা গেল আমাদের সিজিএল এর টায়ার 1 এর এটা। চলে আসছে টায়ার 2, দেখে নাও প্রায় সেম, পার্থক্য আছে একটু। তাহলে টায়ার 2 এর মধ্যে ঢুকছি আমরা। টায়ার 2 এ কি কি সেগমেন্ট আমরা দেখে নিই, সেকশন 1, সেকশন 2, সেকশন 3। দেখে নাও এখান থেকে সেকশন 1 সেকশন 2 এই জায়গাটা তোমার কিন্তু বাধ্যতামূলক। মানে তুমি এখানে যত বেশি ভালো করতে পারবে তোমার চাকরির সম্ভাবনা কিন্তু তত বাড়বে। এই যে জায়গাটা এখানে দেখো লিখেই দিয়েছে যে কোয়ালিফাই, মানে এখানে তুমি শুধুমাত্র কোয়ালিফাই করলেই হবে, এই মার্কস নিয়ে তোমার টানাটানি হবে না। তাহলে মডিউল 1 এ দেখো সেকশন 1 এর মডিউল 1 কি রয়েছে, ম্যাথমেটিক্স। মডিউল 2 রিজনিং। দেখো শুধু গাল ভরা গল্প ছাড়া আর কিছু না, বাকি স্ট্রাকচার কিন্তু সেই একই। কি রয়েছে, 30-30 করে কোশ্চেন, সব 3 নম্বর করে, 180 নম্বর। তাহলে এই জায়গাটা বুঝতে পারলাম সেম অ্যাজ তোমার ওই সিএইচএসএল টায়ার 2 এর মতো। 1 ঘন্টা ডিউরেশন টোটাল আমাদের এখানে, সেই আমরা 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা দেব। এই জায়গাটায় পার্থক্য রয়েছে। আর ওয়েটেজ রয়েছে 23%। আমি বলবো এগুলো দেখার দরকার নেই, ছেড়ে দাও, এখন দেখার দরকার নেই। নেক্সট আমাদের সেকশন 2 এর মডিউল 1 মডিউল 2 চলে যায়। দেখো একই জিনিস, মডিউল 1 এ রয়েছে ইংলিশ, মডিউল 2 তে জেনারেল অ্যাওয়ারনেস। এই জেনারেল অ্যাওয়ারনেস বলতে ওই সব সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল, ইকোনমিক্স, বায়োসায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, এনভায়রনমেন্ট, সব সাবজেক্ট চলে আসছে এখানে। ইংলিশ কিন্তু 45 নম্বর আর জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বর। তাহলে আবারও দেখো কিং মেকার কে, ইংলিশ। আমরা যতগুলো পরীক্ষা দেখলাম এমটিএস, সিএইচএসএল, সিজিএল, সব ক্ষেত্রে কিন্তু কিং মেকার কিন্তু আলটিমেট
খেলা ঘোরাচ্ছে কে? ইংলিশ। খেলা ঘোরাচ্ছে কিন্তু ইংলিশ। 45 নম্বর, কারণ 45 গুণ 3 135 নম্বর একা নিজে ইংলিশ টায়ার 2 এ। কারণ টায়ার 1 পাস করলে তুমি সিজিএল পাস করবে না বা সিএইচএসএল পাস করবে না, তোমাকে টায়ার 2 বসতে হবে, সেটাও তোমাকে পাস করতে হবে, সেখানেও তোমাকে কিন্তু কোয়ালিফাইং মার্কস পেতে হবে, মানে র্যাঙ্ক করতে হবে সেইভাবে। আর এখানেও একই রকমের 25টা, তাহলে এখানে আসছে আমাদের 70টা কোশ্চেন ইন্টু 3 210 নম্বর, 1 ঘন্টা। ঠিক আছে, বাকি এই জায়গাটা কোয়ালিফাইং যে কম্পিউটার নলেজ টেস্ট যেটা রয়েছে 20টা কোশ্চেন, এটা কিন্তু এমসিকিউ হবে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু এমসিকিউ, 20 গুণ 3 60 নম্বর, 15 মিনিট সময়। আর এই জায়গাটা রয়েছে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট, যেটা কম্পিউটার স্পিড টেস্ট যেটা হবে সেই জায়গাটা, যেটা 15 মিনিট রয়েছে কোয়ালিফাইং। অর্থাৎ এই নাম্বারটা কিন্তু তুমি এখানে কত কি পেলে এটা ম্যাটার করে না। এখানে যে আমাদের 30% মার্কস যেটা রয়েছে, মানে 30 নম্বর টোটাল আমাদের পরীক্ষা, বুঝতে পারছো তো? 30-এর 30% যেটা আমাদের দাঁড়াবে, তো সেই নাম্বারটা আমাদের কিন্তু পেতে হবে। অর্থাৎ 9 নম্বর আমাদের এখানে পেলেই কিন্তু চলবে। আমি 9 পেলাম আর তুমি 30-এর মধ্যে 25 পেলে, আমার তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু তুমি যদি এই জায়গাটাই ঘোরাতে পারো, এই জায়গাটা কিন্তু করতে পারো, তাহলে খেলা ঘুরে যাবে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খেলাটা হচ্ছে, তাহলে টায়ার 2 এর এই জায়গাটা কিন্তু খেলাটা হচ্ছে আলটিমেট। আর এই পেপার 2 যেটা, এগুলো আমি আর যাচ্ছি না, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট এর মধ্যে পড়ে না। ঠিক আছে, বেশিরভাগ স্টুডেন্ট এই স্ট্যাটিস্টিক্স বা এই জায়গাগুলোর মধ্যে কিন্তু পড়ে না। আমি তোমাদের যা যা কোশ্চেন নিচ্ছি, আমি এখন কিন্তু কোশ্চেন দেখছি না, আমি সব কোশ্চেন তোমাদের নেব। তাহলে এই জায়গাটা তোমাদের কিন্তু আমার দরকার পড়ছে না। নেক্সট চলে আসছি এসএসসি সিলেকশন টেস্ট বা ফেজ 3, ফেজ 13 আমরা যেটাকে বলি, পিএইচএসসি ফেজ 13। আমাদের এই বছরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফেজ 13। দেখে নাও, তাই তো লেখা রয়েছে এসএসসি কন্ডাক্টেড, এই যে এসএসসি সিলেকশন প্রসেস ইন ফেজ, এই যে দিস ইয়ার ইট উইল বি ফেজ 13। এই বছর কিন্তু এটা ফেজ 13 আসছে, খুব ভালো একটা পরীক্ষা। এখানেও কিন্তু তুমি সব রকমের পরীক্ষা পাবে, ম্যাট্রিকুলেশন, হায়ার সেকেন্ডারি, আর তোমার হচ্ছে গ্রাজুয়েশন, 3টে পরীক্ষায় তুমি কিন্তু পাবে ফেজ 13। একবার খুব ছোট্ট করে ব্রিফটা দেখে নিই। জুলাই থেকে আগস্ট মাসে এক্সাম ডেট রয়েছে। আর এখানে আমাদের কি রয়েছে, যে 0.5 করে আমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। 4টে সেগমেন্ট দেখে নাও, এই যে জেনারেল ইন্টেলিজেন্স, অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স, ইংলিশ। টোটাল 100টা কোশ্চেন, 200 নম্বর। মানে আমাদের ওই যে সিএইচএসএল বা সিজিএল এর যে আমরা টায়ার 1 যে দেখেছি, আমরা একটু আগে আমরা সিজিএল দেখলাম, সিজিএল টায়ার 1, এই যে যে সিলেবাসটা যেটা রয়েছে এই সেম রয়েছে এই জায়গায়। এই টায়ার 1টাই রয়েছে এইখানটা, আর কোনো কিছু নেই। ঠিক আছে, সিবিটি, তারপরে স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার। এখান থেকে নাও একই জিনিস, যে রিজনিং, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স, ইংলিশ। এখানে কিন্তু সবাই সমান গুরুত্বপূর্ণ। এখানে ইংলিশ, ম্যাথ, রিজনিং কোনো আলাদা করে কোনো কিছু নেই, সব ক্ষেত্রে আমাদের 2 নম্বর করে প্রত্যেকটা কোশ্চেন। তাহলে প্রত্যেকটা সেগমেন্টে 25টা কোশ্চেন ইন্টু 2 50 নম্বর করে। টোটাল আমাদের 4টে সেগমেন্ট, 4 25 100টা কোশ্চেন। টোটাল আমাদের 50 নম্বর করে এক একটা সেগমেন্টে, 4টে সেগমেন্টে 200 কোশ্চেন, টোটাল 60 নম্বর। তাহলে বুঝতে পারছো, আমরা একটু আগে সিজিএল বা সিএইচএসএল দুটোর ক্ষেত্রে টায়ার 1 বলে যে জায়গাটা ডিসকাস করলাম, সেইটাই হচ্ছে আমাদের এই ফেজ 13 এর পরীক্ষা, আর কোনো কিছু নেই। এখানে কিন্তু এখানে পাস করলে এবার তোমার স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, দেন অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর কিন্তু কোনো কিছু নেই। আমি এই নিয়ে আসবো, ডিটেলসে আসবো। সিপিও খুব ভালো একটা পরীক্ষা, তবে এটা সবাই দেয় না, সবার জন্য না। যেহেতু এটার একটা আলাদা করে এ রয়েছে, যে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ বা দিল্লি পুলিশ যে জায়গাগুলো রয়েছে, সেই জন্য আর কি বলছি যে এই পরীক্ষাটা সবাই দেয় না। ঠিক আছে, কারণ এখানে কিন্তু আমাদের ওই পেট পিএসটি ব্যাপারগুলো থাকছে। দেখো আমরা সেই এমটিএস এর হাবিলদারের মধ্যে আমরা ওই পেট পিএসটি ব্যাপারটা দেখেছিলাম, তারপরে আমরা সিএইচএসএল সিজিএল এর মধ্যে কিন্তু ব্যাপারগুলোকে দেখিনি। আবার কিন্তু আমাদের এই সিপিওর মধ্যে কি রয়েছে, এই যে পেট পিএসটি। তবে সিপিওর যে জায়গাটা পার্থক্য কোথায় হয়ে যাচ্ছে, এর কিন্তু টায়ার 1 যেমন আছে, একই রকম ভাবে টায়ার 2 রয়েছে, খেয়াল রাখবে। তাহলে এই জায়গাটা তুলনামূলক সিপিওর এই জায়গাটা কিন্তু গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে, যে টায়ার 1 টায়ার 2 দুটোই আছে, তার সাথে আবার কিন্তু পেট পিএসটি দুটোই আছে। ঠিক আছে, তাহলে সেই হিসাবে কিন্তু অন্যান্য পরীক্ষা থেকে গুরুত্ব অন্যরকম হয়ে যাচ্ছে। যদিও আবারও বলছি, এই পরীক্ষা সবাই দেয় না। এক্সাম ডেট জুলাই আগস্টে রয়েছে, অনলাইন পরীক্ষা। টায়ার 1 এর জন্য 1 নম্বর করে নেগেটিভ মার্কিং, আর টায়ার 2 এর জন্য তোমার 0.25, সরি 0.25 হচ্ছে তোমার নেগেটিভ মার্কিং রয়েছে। আমরা স্ট্রাকচারে চলে আসি। এই যে প্রথমে বললাম টায়ার 1,
এমসিকিউ টাইপের সিবিটি পরীক্ষা হবে, দেন পেট পিএসটি, তারপরে টায়ার 2, এটাও সেই একই রকম, কিন্তু এখানে শুধুমাত্র কিন্তু ইংলিশের পরীক্ষা হবে, শুধুমাত্র ইংলিশ। ঠিক আছে, এটাও কিন্তু অনলাইন পরীক্ষা এবং এটাও কিন্তু পুরোপুরি এমসিকিউ, পুরোপুরি এমসিকিউ। এরপরে আমাদের মেডিকেল এ রয়েছে। তো দেখে নিই একবার, এই যে সিপিওর যেটা পেপার অন বা টায়ার অন যেটাকে আমরা বলছি, সেখানে 4টে সেগমেন্ট দেখে নাও, রিজনিং, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, ইংলিশ। এখানে কিন্তু সবাই সমান গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নম্বর করে, এটা 100 ভুল বললাম 1 নম্বর করে, ভুল বললাম 1 নম্বর করে, 1 নম্বর করে। আর নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর করে। তাহলে এই জায়গাটা অন্যান্য পরীক্ষা থেকে আলাদা হয়ে যাচ্ছে, যে এখানে 50টা কোশ্চেন মানে 200টা কোশ্চেন রয়েছে 200 নম্বর, আর সময় রয়েছে 2 ঘন্টা, 120 মিনিট, 120 মিনিট টাইম 200টা কোশ্চেনের জন্য, প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর। এরপরে তুমি কোথায় চলে আসছো, পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এখানে সবকিছু আলাদা করে দেওয়া আছে। প্রথমে ছেলেদের জন্য যে তোমার হাইট কত হতে হবে, 170 সেন্টিমিটার, এগুলো সব সেন্টিমিটারে রয়েছে। চেস্ট হতে হবে 80 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে, ফুলিয়ে 85 সেন্টিমিটার, সবসময় দেখো +5, সবসময়ের জন্য +5। ঠিক আছে, এবার চলে আসছি ফিমেলদের জন্য। ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার হাইট, এখানে আমাদের এই চেস্টের ব্যাপারটা থাকছে না। তাহলে এই গেল আমাদের পুরো এটা। এরপরে চলে আসছে আমাদের কিন্তু পেপার 2, এই যে পেপার 2, এটা সিপিওর, সেই যে সিপিও বলছিলাম, সিপিওর প্রথমে পেপার 1 বা টায়ার 1 হচ্ছে, তারপরে পেট পিএসটি হচ্ছে, তারপরে পেপার 2। এই পেপার 2টা কিন্তু শুধুমাত্র ইংলিশের জন্য, শুধুমাত্র ইংলিশ, কিন্তু এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা। টোটাল 200টা কোশ্চেন থাকবে, 200 নম্বর, 2 ঘন্টা। তাহলে বুঝতে পারছো ইংলিশ কোথায় চলে গেল। একটা পুরো পরীক্ষার কিং মেকার হচ্ছে ইংলিশ, একটা পুরো পরীক্ষা। মানে সিপিও তুমি ওদিকে যত যাই করো না কেন, আলটিমেট কিন্তু কথা বলবে কে, ইংলিশ, আলটিমেট কিন্তু ইংলিশ। মানে এই কিন্তু তোমাকে পরীক্ষা, তুমি চাকরি পাচ্ছ কি পাচ্ছ না কে ঠিক করছে, ইংলিশ। তাহলে বুঝতে পারছো তো, 200 নম্বরের একটা পেপার, পুরো 200 নম্বরের একটা পেপার, এমসিকিউ অবশ্যই, অবজেক্টিভ, গ্রামার, কম্পোজিশন, কম্প্রিহেনশন, তোমার ভোকাবুলারি, এই সব মিলিয়ে রয়েছে। তাহলে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এরপরে আমাদের মেডিকেল টেস্ট, এতে রয়েছে এই ব্যাপারগুলো। দিল্লি পুলিশ, মানে আমাদের আলাদা করে যদি দেখাই, ওখানে তো আমরা দেখলাম, দিল্লি পুলিশ যদি তুমি আলাদা করে দেখো, এটা রয়েছে আলাদা করে নভেম্বর ডিসেম্বরে। 100টা কোশ্চেন, 90 মিনিট টাইম, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর করে, নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25 বা 4টে ভুলের জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে। এখানে কিন্তু তুলনামূলক সহজ হয়ে যাচ্ছে, কি এখানে একটাই পরীক্ষা সিবিটি, তারপরে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা মানে পেট পিএসটি যা রয়েছে, তারপরে কিন্তু চাকরি। দেখে নাও, এই হচ্ছে টেস্ট। মানে প্রথমে হচ্ছে সিবিটি চলে আসলো 100 নম্বরের, তারপরে কিন্তু ওই পেট পিএসটি হয়ে গেলে কিন্তু চাকরি, আর কোনো কিছু নেই। এখানে একবার দেখে নি, এই যে দেখে না একবার, পুরো সেম স্ট্রাকচার, কিন্তু এখানে নাম্বারের এই জায়গাটা কি হচ্ছে দেখো, রিজনিং 25টা কোশ্চেন, এখানে কিন্তু আমাদের জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স এ কিন্তু একাই 50 নম্বর, ম্যাথ আর কম্পিউটার অ্যাওয়ারনেস। এবার এখানে খেয়াল করে দেখো ইংলিশ নেই, ইংলিশ নেই। তাহলে বুঝতে পারছো কি কি রয়েছে, রিজনিং, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই কিন্তু কিং মেকার এই পরীক্ষার জন্য, দিল্লি পুলিশের জন্য। তারপরে রয়েছে ম্যাথমেটিক্স, তারপরে রয়েছে কম্পিউটার অ্যাওয়ারনেস, মানে এখানে কম্পিউটার আলাদা করে রয়েছে, এবং এখানে এটা কিন্তু তোমাকে করতে হবে, মানে ওই কোয়ালিফাইং নেচার হিসেবে দেখবে না, যেটা আমরা সিএইচএসএল বা সিজিএল এর মধ্যে দেখেছিলাম। সব ক্ষেত্রে আমাদের 1 নম্বর করে, 100টা কোশ্চেন, 100 নম্বর, টোটাল আমাদের 90 মিনিটের পরীক্ষা, অর্থাৎ 100টা কোশ্চেন 90 মিনিটের পরীক্ষা। তুলনামূলক অনেক সহজ কোশ্চেন হয়। মানে আমরা যদি এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের রেসপেক্টে যদি বলি যে স্যার সব থেকে সহজ পরীক্ষা কোনটা, তাহলে আমি বলবো প্রথমে রাখো তুমি জিডি কে রাখো, জিডি তুলনামূলক সহজ, তারপরে তুমি দিল্লি পুলিশকে রাখো। ঠিক আছে, এইভাবে কিন্তু তুমি করতে পারো, যে সব থেকে সহজ। যদিও কোশ্চেন এখন কিন্তু আস্তে আস্তে পাল্টাচ্ছে, তুলনামূলক স্ট্যান্ডার্ড হচ্ছে। তো সেই হিসাবে আমি বলতে পারি এখনো পর্যন্ত জিডি তুলনামূলক বেশ কিছুটা সোজা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তারপরে কিন্তু দিল্লি পুলিশ রয়েছে, এই রয়েছে আর কি। নেক্সট, যদিও জিডির মধ্যে আমাদের ইংলিশ অথবা হিন্দি থাকবেই, মানে তুমি ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা কিন্তু নিতেই হবে তোমাকে পরীক্ষার জন্য। এবার এখানে সেই মেল ক্যান্ডিডেটদের জন্য হাইট রয়েছে 165 সেন্টিমিটার, আর চেস্ট 81-85।
ঠিক আছে, ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার, সরি 157 সেন্টিমিটার সবার জন্য। আর এখানে আমাদের চেস্টের দরকার পড়ছে না। ঠিক আছে, এই রয়েছে। এখানে দিল্লি পুলিশের ক্ষেত্রে আমাদের মেল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে এজ আর রেস, যেটা মানে আপ টু 30 বছর পর্যন্ত 1600 মিটার দৌড় 6 মিনিটে, লং জাম্প 14 ফিট, হাই জাম্প 3 ফিট 9 ইঞ্চ। আর 30 থেকে 40 বছর যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমার 7 মিনিট লাগবে, সময় আছে 1600 মিটারের জন্য, লং জাম্প 13 ফিট, 3 ফিট 6 ইঞ্চ রয়েছে হাই জাম্প। তো এগুলো একটু দেখে নেবে, এগুলো তো আমি আর খুব ডিটেলসে ডিসকাস করছি না, কারণ এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমাকে এই পর্যন্ত জানাও যে কোথাও কারো কোনো অসুবিধা আছে, কোথাও কারো কোনো অসুবিধা নেই তো? তাহলে আমি সেকেন্ড পার্টে চলে আসবো। এই ডিসকাশনের জায়গাটা কোথাও কোনো অসুবিধা নেই তো? দেখে নাও একবার। ফারদিন ইলাইচি, এত হাসি পাচ্ছে কেন বাবা? কি হলো, আমি হাসির কথা কি বললাম? না তুমি এমনি সবসময়ের জন্য হাসো? হাসা ভালো জিনিস, খুব ভালো, হাসো, কিন্তু ওটা একটা মাঝে মাঝে তোমার পার্সোনালিটিও ডিপেন্ড করে। ঠিক আছে, যাই হোক, কোথাও কোনো অসুবিধা নেই তো? তাহলে আমি নেক্সট পার্টে চলে গেলাম। চল নেক্সট পার্টে চলে গেলাম। তাহলে আমরা এক কথায় যেটা বুঝতে পারলাম যে আমাদের এখানে 4টে সেগমেন্ট সবসময়ের জন্য মাথায় রাখো। আর মাথায় রাখো এটা, যে প্রথমে রাখো ইংলিশকে, প্রথমে রাখো ইংলিশকে, তারপরে ম্যাথ, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস। এইভাবে কিন্তু আমাদেরকে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো উপায় নেই। কারণ বুঝতেই পারছো যে কিভাবে আমাদের পরীক্ষাগুলো হচ্ছে, এছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই। স্টেনোগ্রাফার, হ্যাঁ স্টেনোগ্রাফারটা বলা হয়নি, স্টেনোগ্রাফারটা বলে বলে দিচ্ছি। ইংলিশে ভেরি উইক। বুঝতে পারছো যে এই কথাগুলো বলে কোনো লাভ নেই, মানে এটা বললে কেউ শুনবে না, তাই না? কেউ শুনবে যে আমি একটু ইংলিশে উইক, তারপরে তোমাকে বললো ঠিক আছে তোমার জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করা হবে, দিয়ে বললো এ থেকে জেড পর্যন্ত একবার লিখে দেখাও, বড় হাতের লেখো ছোট হাতের লেখো, তুমি একবার বড় হাত করে লিখলে আর একবার ছোট হাত করে লিখলে হয়ে গেল, এরকম নয় তো ব্যাপারটা। তাই এগুলো ভেবে লাভ নেই, আমি ইংলিশে উইক, আমি ম্যাথে উইক, ভেবে লাভ নেই। মানে এগুলোকে, এই কমফোর্ট জোন থেকে বেরো, কেউ শুনবে না তোমার কথা, তাই না? এখন কিন্তু কেউ শুনবে না। চলো আমরা নেক্সট পার্টে চলে আসি। আমাদের যে পার্টটা, যে সেগমেন্টটা বলার দরকার ছিল, ওই পার্টটাতে চলে আসি, যে আমাদের ব্যাক এন্ড বা ব্যাকগ্রাউন্ডটাকে একটু আমরা ডিসকাস করে নিই। দেন আমরা 9টা থেকে স্টার্ট করে দেবো ক্লাসটা। দেখো, ভালো করে বুঝবে, আমি আবারও বলছি, আমার কথাগুলো শুনলে এবার তোমার মধ্যে একটা গদগদ ব্যাপার চলে আসবে, কিন্তু এটা ধরে রাখতে পারবে না খুব বেশি দিন বা খুব বেশিক্ষণ। ঠিক আছে, আগে প্রথমে ব্যাপারগুলোকে ভালো করে মন দিয়ে শোনো, তারপরে আমরা ডিসকাস করছি। দেখো, আমরা যেটা বলছিলাম যে এই যে যে পরীক্ষাগুলো যা কিছু হচ্ছে আমরা দেখেছি অল ওভার ইন্ডিয়াতে। আমি যদি বলি অল ওভার ইন্ডিয়াতে আমাদের যদি এসএসসির জন্য ধরি, ধরো আমি যদি স্টাফ সিলেকশন কমিশনের যে কোনো একটা পদ, সব থেকে সহজ আমি এমটিএস এর জন্য বলছি। এমটিএস মোটামুটি কত সিট থেকে, এমটিএস বলো, সিএইচএসএল বলো বা সিজিএল বলো, কত ভ্যাকান্সি থাকে? রাফলি 15,000 থেকে 25,000-এর মধ্যে। 25,000 আমি ম্যাক্সিমাম বলছি, এটা হয় না, 25,000 ম্যাক্সিমাম বলছি, হয় না, এরকম 15-20-র মধ্যে ধরো, তাই তো? সারা ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়াতে, অল ওভার ইন্ডিয়াতে এরকম একটা ভ্যাকান্সি থাকে। তাহলে বুঝতে পারছো আমাদের স্টেট কতগুলো, মানে পার স্টেটে 1000 করেও ভ্যাকান্সি আসছে না। তার মধ্যে আবার এসসি এসটি ওবিসি জেনারেল ইডব্লিউএস তোমার পিএইচ সব রকমের ক্যাটাগরি রয়েছে, সবকিছু বুঝতে পারছো? তাহলে এই জায়গাটা থেকে প্রথমে আগে সেই জায়গাটা তৈরি করো, যে আমাদের এই যে আমরা এতক্ষণ ধরে বলছি কোয়ালিফিকেশন, মাধ্যমিক কোয়ালিফিকেশন, হায়ার সেকেন্ডারি পাস, একটু পরে দেখবে এটা কোয়ালিফিকেশন নয়, কোয়ালিফিকেশন অন্য। প্রথমত তুমি যদি তোমার ফ্রন্ট এন্ড দেখে শুধুমাত্র পরীক্ষা দিতে যাও, তাহলে তুমি বারবার ফেল করবে, আর বারবারই মনে হবে আমি একটুর জন্য টায়ার 1 কোয়ালিফাই করতে পারিনি, জাস্ট একটুর জন্য। তাই এই জায়গাটার থেকে আমি প্রথমে বলবো যে যেভাবে তুমি বাঁচতে পারো, যেটা তুমি এখান থেকে করতে পারো, ফার্স্ট যেটাকে টার্গেট করো, যে ওয়ার্ডটার উপর ফার্স্ট তোমাকে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া এই ফিল্ডে তুমি টিকে থাকতে পারবে না। ঠিক আছে, ফার্স্ট এই ফিল্ডের ইয়ে হচ্ছে ধৈর্য। ঠিক আছে, একটু আমাকে টাইম দাও, আমি সবকিছু বলবো, একটু আমাকে টাইম দাও, আমি সবকিছু বলবো, একটু আমাকে টাইম দাও। আমি তো সেখান থেকে বসে নেই, দেখো 45 মিনিটের বেশি হয়ে গেছে, আমাকে একটু টাইম দাও, সবকিছু বলবো, আরো অনেকগুলো দিন তোমাদের সাথে রয়েছে, একটু টাইম দাও প্লিজ। তো যেটা বলছিলাম যে মানে
এই ফিল্ডে মানে এখানে যদি তুমি তাড়াহুড়ো করো তাহলে হবে না। জেনে রেখো যে এই পর্যন্ত মানে তুমি মেলাবে, আমার এই কথাটার সাথে তুমি মেলাবে, যে কোনো কিছুর পেছনে তুমি যদি খুব করে ছুটেছো, মানে খুব ক্রুশিয়াল থেকে বা মানে পাখির চোখে করে ছুটেছো, তাহলে সেই জায়গাটা তোমার হয়নি। মানে আমার মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেতেই হবে, এটার জন্য যে ছুটেছো তাহলে তুমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাবে না। এবার কেন বলেছি যে দেখো অনেকে এই জায়গাটা বুঝতে পেরেছো, কিন্তু কারণ কি সেটা বুঝতে পারোনি। তুমি যদি এটাকেই এতটা ন্যারো হিসাবে দেখো তাহলে কখনো হবে না, কিন্তু এটাকে যদি একটু ব্রডলি দেখো তাহলে হবে। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে তোমার যেটা পিন পয়েন্ট, তুমি সেই পিন পয়েন্টটাকে দূরে সেটাকে একদম পিন করে রাখো, সেট আপ করে রাখো। এবার এখান থেকে যখন তুমি টার্গেট করছো তখন টার্গেটটা এতটা পর্যন্ত রাখো, তবে এই টার্গেটটা আস্তে আস্তে গিয়ে দেখবে ঠিক ওই শেপে চলে আসছে, ওই শেপে চলে আসছে। কিন্তু প্রথমেই যদি তুমি টার্গেট করো এইটাকে, যে এটা আমার পিন, এখান থেকে টার্গেট করা শুরু করেছো, এই পিন দেখবে এক সময় গিয়ে এরকম হয়ে দাঁড়িয়েছে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। কেন আমি তোমাকে বলছি, আমি দুটো তিনটে এক্সাম্পল দিচ্ছি, তোমার পড়াশোনার মধ্যে, পড়াশোনার বাইরে, রিয়েল লাইফে, আমি সব ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি। ভাবো একবার যে তুমি যদি শুধুমাত্র এটার জন্য ভাবো আমার মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন দরকার বা আমার হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশন দরকার, এটার জন্য তুমি এ করছো, তাহলে হবে না। তুমি প্রথমে এখান থেকে দেখো যে আমার মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনের দরকার আছে, তো মাধ্যমিকে আমার 8টা সাবজেক্ট রয়েছে, এই 8টা সাবজেক্ট আমি স্ট্রং কোন কোন জায়গাতে রয়েছি, আমার মডারেট জায়গা কোন কোনগুলো, আমি উইক কোন কোন জায়গাতে রয়েছে, এই জায়গাগুলো যদি না ভাবো, ধরো তোমার স্ট্রং রয়েছে 5টা সাবজেক্টে, ঠিক আছে, একটা সাবজেক্ট হয়তো তোমার মডারেট রয়েছে, দুটো সাবজেক্ট তোমার উইক রয়েছে, তুমি কি করছো, এই 5টাকে সব থেকে বেশি জোর দিচ্ছ, ভালো পারো আরো বেশি জোর দিচ্ছ, আর এই দুটো পারো না ওটাতে আরো কম জোর দিচ্ছ। তাতে একটা সময় কি হবে, ফার্স্ট ডিভিশন তো দূরের কথা, কোনো একটা যদি স্লিপ করে যায় তুমি ফেলও করে যেতে পারো। তাই আবারও বলছি, ফোকাস করো এই জায়গাটা, ফার্স্ট ডিভিশন না, ফোকাস করে এই জায়গাটা, যে পুরো ব্যাপারটাকে পোস্টমর্টম করো। বুঝতে পারছো যে আমি কতটাকে বাড়ালাম, দেখো ওয়াইড বাড়ছে কিনা, যে এদিকে আমার এইগুলো রয়েছে, আমি এটা দেখলাম এই জায়গাগুলো আমার এই 5টা সাবজেক্ট খুব স্ট্রং, এই 5টা সাবজেক্ট তো স্ট্রং বুঝলাম, এই 5টা সাবজেক্ট কি 100% স্ট্রং, মানে আমি যদি এর মধ্যে কোনো একটা সাবজেক্টকে নিয়ে নিই, ধরো আমি ধরে নিলাম তুমি আমাদের যে মাধ্যমিকের পরীক্ষা, মাধ্যমিকের মধ্যে ধরো আমি ধরে নিলাম হিস্ট্রি তুমি খুব স্ট্রং হয়ে গেছো, তুমি খুব স্ট্রং, তো হিস্ট্রি কি সব পার্ট তুমি স্ট্রং, সবগুলো জায়গা, কি জিওগ্রাফি তুমি স্ট্রং রয়েছে, তাহলে জিওগ্রাফি কি সবকিছু তুমি স্ট্রং, তাহলে ওর মধ্যেও কিছু না কিছু জায়গা তোমার দুর্বলতা রয়েছে, সেইগুলোকে ফোকাস করো, সেইগুলোকে ফোকাস করো। ঠিক এইগুলোর কথা বলছি আমি। এবার যদি আমাদের রিয়েল লাইফে এক্সাম্পল দিই, ধরো ধরো আমি একজন দোকানদার, আমার একটা দোকান রয়েছে, তো আমার একটা দোকানে আমি এবার টার্গেট করলাম আমার এই বছরে বা এই মাসে আমার 2 লাখ টাকা আমার রেভিনিউ দেখাতে হবে, 2 লাখ টাকা আমি রেভিনিউ দেখাবো, যেভাবে হোক আমি 2 লাখ টাকা বিজনেস করবো, কাস্টমার আসে তাকে আমি যেভাবে খুশি করে যাচ্ছি, হ্যাঁ দাদা এটা নিয়ে নিন, আচ্ছা এটা 2 কেজি নিয়ে নিন, এটা 3 কেজি নিয়ে নিন, তাতে করে আর আমি ওইভাবে ফোকাস করলাম না যে কাস্টমারের কাছে ভালো জিনিস গেল না খারাপ জিনিস গেল, তাহলে ফোকাস করছি 2 লাখ টাকা আমাকে ইনকাম করতে হবে। এতে কি হবে, তুমি ওই 1 মাসে 2 লাখ টাকা পেলেও পরের মাসে যদি তোমার সার্ভিস খারাপ হয়ে যায়, তুমি 2 লাখ টাকার জন্য তুমি তাকে খারাপ জিনিস দিয়ে দিচ্ছ, তুমি এখানে হয়তো তোমার কমিটমেন্ট ঠিকঠাক রাখছো না, পরের মাসে এটা 1.5 লাখ টাকা 1 লাখ টাকা নামতে সময় লাগবে না। কিন্তু তুমি যদি ফোকাস করো যে আমার এইবারে টোটাল 100 জন কাস্টমার এসেছিল, 100 জন কাস্টমারের মধ্যে আমি দেখলাম 40 জন আমার একদম নতুন কাস্টমার, 40 জন আমার নতুন কাস্টমার, 10 জন আছে ওই তোমার ফ্লোটিং কাস্টমার, মানে আসে যায় মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায় এরকম, আর 50 জন এরা কিন্তু পুরোনো কাস্টমার। এইটাকে যদি ভালো করে ফোকাস করো, যে 50 জন কিন্তু আমার থেকে প্রতিদিন জিনিস কিনছে, এরা মাঝে মাঝে যায় মাঝে মাঝে আসে, ফোকাস করো এই জায়গাটায়, যে এদেরকে পুরোপুরি এর মধ্যে ঢোকানো যায় কিনা, কারণ 10 জনের মধ্যে 8 জনকে ঢোকানো যায় কিনা, এরা নিউ কাস্টমার, এদেরকে আরো বেশি ফোকাস করো, যেখান থেকে যে আজ প্রথমবার এসছে এখান থেকে এর মধ্যে কিছু টার্গেট করানো যায় কিনা, আর এখান থেকে এখানে কিছু টার্গেট করানো যায় কিনা। তোমাকে ভাবতে হবে না আজ 2 লাখ টাকা টার্গেট করছো, সেটাই দেখবে কবে 2.5 লাখ হয়ে গেছে, 3 লাখ হয়ে গেছে, 3.5 লাখ হয়ে গেছে, 4 লাখ হয়ে গেছে, 5 লাখ হয়ে গেছে। আমি বোঝাতে পারছি কি বলতে চাইছি, আমি বোঝাতে পারছি কি বলতে চাইছি। ফার্স্ট ফোকাস করো এই পয়েন্টগুলোতে। ঠিক এখানেও আমি একই কথা বলছি, যে তুমি এটাকে করো অবশ্যই, পাখির চোখ আমার এটা সরকারি চাকরি, সেটাকে একটা দূর পয়েন্টে রেখে দাও। এবার এটাকে ভাবো এই সরকারি চাকরির জন্য আমার কি কি দরকার, আমি কোন কোন জায়গাতে উইক রয়েছি,
এবার এটাকে যদি আমি বলে বেড়াই আমি ইংলিশে দুর্বল, আমি ম্যাথে দুর্বল, কি হবে বলে বাবা? কেউ শুনতে আসবে? তোমার জন্য আলাদা কোশ্চেন পেপার তৈরি হবে? কি হবে তাতে? তাহলে তুমি ওই জায়গাটাকে ফার্স্ট ফোকাস করো। কিন্তু তুমি যদি এই চোখের সামনে আমার একটা সরকারি চাকরি চাই বলে বসে রয়েছো, তাহলে দেখবে কোনোদিন হচ্ছে না। আর তোমার মনে হবে কি, ভগবান আমার সাথে বিট্রে করছে, পাড়ার লোক আমার বন্ধু বান্ধব আমার সাথে বিট্রে করছে, টিচাররা ভালো করে পড়ায় না, আমার বাবা মা আমাকে চোখে দেখতে পারে না, এগুলোই আলটিমেট মনে হবে। কিন্তু ফোকাস পয়েন্ট অ্যাকচুয়ালি তোমার ভুল। তোমার জন্য তুমি চাকরিটা পাওনি, তোমার জন্য আলটিমেট এই সমস্ত কিছু নষ্ট হয়েছে, অথচ তোমার মধ্যে কিন্তু সেই পোটেনশিয়ালিটি ছিল। তাই ফার্স্ট এইগুলোকে ফোকাস করো। তাই এর জন্য কি দরকার? প্রচুর ধৈর্য দরকার। যদি তুমি ধৈর্য রাখতে না পারো, এই ফিল্ড তোমার জন্য না। একদিনে তুমি কিচ্ছু পাল্টাতে পারবে না। আমি একদিনে তোমাকে সিলেবাসে কিচ্ছু বোঝাতে পারবো না, কিচ্ছু শেষ করতে পারবো না। কিন্তু একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এইভাবে 1 মাস, 2 মাস, 3 মাস তুমি পার্থক্য বুঝতে পারবে। যখন তুমি দেখবে যে আজ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, 1 সপ্তাহ যদি পেছন করো দেখবে পার্থক্য হচ্ছে, 1 মাস পরে যদি পেছন করো পার্থক্য হচ্ছে, 3 মাস যদি পার্থক্য দেখো পার্থক্য হচ্ছে, তখন দেখবে হ্যাঁ গ্রাফের মধ্যে পাল্টাচ্ছে। হোক না কারোর গ্রাফ এইভাবে উঠছে, তো তোমার গ্রাফ এইভাবে উঠবে, অসুবিধা কি? তুমি 5-এ ছিলে, কালকে 7, 8, 9 হচ্ছে, এরটা 5-এর থেকে 25 হচ্ছে, 25 থেকে হোক না, তোমার দেখার দরকার নেই। তুমি এখান থেকে ফোকাস করো, দেখবে এটাই একটা সময় এই আস্তে আস্তে যেতে যেতে এইখান থেকে এইভাবে উঠে যাবে, তোমারও উঠবে। কিন্তু তার জন্য মিনিমাম টাইমটুকু তোমাকে দিতে হবে, মিনিমাম টাইমটুকু দিতে হবে। তাহলে তার ফার্স্ট স্টেপই হচ্ছে ধৈর্য। যদি এই বিশ্বাস না রাখতে পারো, আমি বলবো এখনই ফিল্ড ছেড়ে বেরিয়ে যাও, তুমি এখানে কিচ্ছু করতে পারবে না। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে রেগুলারিটি। রেগুলারিটি বা কনসিস্টেন্সি, এক কথা যদি বলি কনসিস্টেন্সি, অর্থাৎ এই ধারাবাহিকতা তোমাকে রাখতে হবে। আজ প্রচুর সময় পেয়েছো, 8 ঘন্টা পড়ে নিলে, কালকার পড়ার সময় পেলে না, পরশুদিন বৌদির কুকুরের জন্মদিন আর সময় পেলে না। যদি এরকম তোমার মেন্টালিটি হয়, তাহলে তুমি একটা সময় হারিয়ে যাবে, একটা সময় হারিয়ে যাবে। তাই এখানে রেগুলারিটি তোমাকে মেনটেন করতেই হবে। আমি বলবো 8-10 ঘন্টা পড়ার দরকার নেই, এখানে অন্তত 5 থেকে 7 ঘন্টা সময় দাও পার ডে, পার ডে, এটা তোমাকে করতেই হবে। এই 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 পয়েন্টটাকে আমি আরো ডিটেলসে ডিসকাস করব, আমি আসছি। তাহলে এই জায়গাটা খেয়াল রাখো। 3 নম্বর যেটা, সেটাকে বলবো হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ক, কিন্তু হার্ডওয়ার্ক গাধাও করে। তাহলে গাধার সাথে আমাদের পার্থক্য কি? আমাদের পার্থক্য আমরা স্মার্টনেস জানি, স্মার্ট হার্ডওয়ার্ক। অর্থাৎ এই যে একটু আগে বললাম না, যে আমরা একটা জিনিস বুঝতে পেরে গেছি, আমাকে যদি এমটিএস পরীক্ষা দিতে হয়, আমাকে যদি সিএসএসএল পরীক্ষা দিতে হয়, আমাকে যদি সিজিএল পরীক্ষা দিতে হয়, তাহলে এখানে আমি বুঝতে পেরে গেছি ইংলিশ হচ্ছে, ও কিন্তু মাস্টার মাইন্ড, ইংলিশ কিন্তু কিং মেকার, ওকে অবহেলা করলে চলবে না। আমি জানি কি পারি ওটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে এখানে ইংলিশ কিং মেকার, তাই আমাকে তৈরি হতে হবে। তাই তুমি প্রথমে এই জায়গাটাকে ফোকাস করো যে ইংলিশকে আমি সর্বাধিক গুরুত্ব দেবো। আবার একই রকম ভাবে আমরা যখন জিকের মধ্যে দেখবো, জিকেতে কোথাও দেখছি আমাদের 20টা কোশ্চেন আসছে, কোথাও বা 30টা কোশ্চেন আসছে। এবার এই 30টা কোশ্চেনের মধ্যে তো 10টা সাবজেক্ট রয়েছে, তাহলে কোথাও দেখবো আমরা কোন একটা সাবজেক্ট থেকে 5টা কোশ্চেন পাচ্ছি, তো কোন একটা কোশ্চেন সাবজেক্ট থেকে একটা কোশ্চেন পাচ্ছি। তার মানে এই না যে একটা কোশ্চেন আসছে কোন একটা সাবজেক্ট থেকে আমি ওটাকে বাদ দিত। যেমন আমি ধরে নিই ইকোনমিক্স, হয়তো ইকোনমিক্স থেকে তোমার সেকশনে একটা কোশ্চেন আসলো, কারো সেকশনে 2টো কোশ্চেন আসলো, কারো সেকশনে বা একটা কোশ্চেন আসলো, এরকম ব্যাপারটা। তার মানে এই না যে ইকোনমিক্স থেকে তুমি বাদ দিয়ে দেবে। এখানে তোমার স্মার্টনেস, যে ইকোনমিক্স আমি ভালো করে দেখবো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন জায়গায় কোন জায়গা থেকে কোশ্চেন এসছে, যারা এক্সপার্ট রয়েছে তাদের থেকে জানবো যে কোন জায়গাগুলোকে আমি বেশি ফোকাস করব। তার মানে পুরো ইকোনমিক্স বই নিয়ে বসে যাব না, যে ইকোনমিক্স একদম এ টু জেড পড়ে যাচ্ছে, একদমই না। এইখান থেকে আমাদের স্মার্ট হার্ডওয়ার্কের স্টার্ট হচ্ছে। বোঝাতে পারলাম গাদার সাথে পার্থক্য কোথায়? যদি এই পয়েন্টগুলো না বুঝতে পারো, তাহলে তোমার মনে হবে প্রচুর পড়ছি, পাড়ার লোক, প্রতিবেশী, তোমার বাবা মা সবাই দেখে পড়ছে, ছেলেটার ভাগ্য খারাপ, ওই জন্য হয়নি। গরিব মানুষ, বাবা ছেড়ে দে, এবার তুই ছেড়ে দে, আমাদের গরিব মানুষ, আমাদের হয় না, যা বাবার সাথে দোকানে বস, তোর বাবার বয়স হয়েছে, আমাদের জন্য পরীক্ষা, এই এই আলটিমেট আসবে। ভাগ্য তোমার মনে হবে আমার সাথে বিট্রে করছে, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি তা কিন্তু ছিল না। ঠিক আছে, আমাকে 1 মিনিট সময় দেবে, আমি 9টায় আমাদের ক্লাস রয়েছে, একটু ক্লাসটাকে আমি ওপেন করে দিই। হ্যাঁ, 1 মিনিট আমাকে সময় দেবে, আমার 1 মিনিটেরও লাগবে না, আমি 1 মিনিটের মধ্যে রিটার্ন করছি। তোমাদের সামনেই রয়েছে, ক্যামেরা খোলা থাকছে, আমি তার মধ্যে ব্যাক করছি। আমাকে 1টা মিনিট একটু সময় দাও, 1টা মিনিট আমাকে টাইম দাও।
আমি এখনই ফিরছি, 1 মিনিট আমাকে টাইম দাও। একটা মিনিট, হ্যাঁ, 1 মিনিটের মধ্যে আমি ব্যাক করছি। হয়ে গেছে আমার, চলে এসছি। চলো, যে জায়গাটা ছিলাম। এত হাসি পাচ্ছে কেন বাবা? হঠাৎ করে এত হাসি পাচ্ছে কেন? কারণ ছাড়া হাসি পেলে কিন্তু আমি বলবো ডাক্তার দেখিয়ে নিও, তাহলে পরে তুমি প্রবলেমে পড়ে যাবে। ঠিক আছে, চলো, যে জায়গাটা ছিলাম। তাহলে 3 নম্বরে আমরা বুঝতে পারলাম হার্ডওয়ার্ক। মনে রাখবে এই তিনটে কিন্তু আমাদের মূল কিওয়ার্ড, মূল ফ্যাক্টর। এই তিনটেই কিন্তু আমাদের মূল ফ্যাক্টর। এবার আমি এই যে বলে দিলাম না, এই জায়গাগুলো যেটা তুমি দেখছো না, এটা তো আমি তোমাকে রাতারাতি পরিবর্তন করাতে পারি। মানে আমি তোমাকে হেভি ডোজের মোটিভেট করলাম, প্রচুর পরিমাণে ফোকাস করলাম, তোমার মধ্যে কনফিডেন্স গ্রো করে দিলাম, তোমার মধ্যে এই ব্যাপারগুলো কাজ করবে। আর তুমি আজকে রাত থেকে হেভি পড়া শুরু করে দিলে, আর বাইরে বেরোচ্ছ না, কোথাও যাচ্ছ না, হেভি পড়াশোনা শুরু করলে, কিন্তু আমার এই কথাগুলো তোমার উপর খুব বেশি হলে কারোর জন্য 2 দিন, কারোর 5 দিন, কারোর 1 সপ্তাহ, কারোর 15 দিন কাজ করবে, তারপর আবার যে কে সে। তুমি বেশি দিন এ রাখতে পারবে না। তাই এখান থেকে তোমার সেলফ কনফিডেন্স জোগাড় করতে হবে, অর্থাৎ যেখান থেকে তুমি প্রতিদিন এনার্জি পেতে পারো। কারণ আমার মতো লোক তো তোমাকে প্রতিদিন পুশ করতে পারবে না, তাই না? আমাকে তো আর প্রতিদিন তুমি পাবে না, আমি তো আর প্রতিদিন তোমাকে মোটিভেট করতে আসবো না। তাহলে এখান থেকে তোমাকে একটা নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে, যে যে জায়গা থেকে তুমি এনার্জি পাচ্ছ, যেখান থেকে তুমি রেগুলার বেসে আনলিমিটেড সোর্স পাচ্ছ, তার জন্য তোমাকে কোনো কিছু খরচা করতে হচ্ছে না। এই জায়গাটা তোমাকে ফার্স্ট ফোকাস করতে হবে। কি সে জায়গাটা, সেটা দেখো। সেটা হচ্ছে, দেখো, আজকে যে আমি জিজ্ঞাসা করি যে তুমি এখানে কেন এসছো, বিভিন্ন রকম আনসার হতে পারে। দেখো আমি তোমাকে সম্ভাব্য আনসার বলছি। হ্যাঁ, ফ্রিতে ক্লাস হচ্ছে, আমারও কোনো কাজ টাজ নেই, মোবাইলে ডেটা বেঁচে রয়েছে, রিলস দেখতে ভালো লাগছে না, এরকম হতে পারে কারো কারো আনসার। কারোর মনে হতে পারে না আমার সিরিয়াসলি এবার চাকরি একটা দরকার, বেশ 2-1 বছর পরীক্ষা দিলাম, কোথাও না কোথাও আটকে যাচ্ছি, কিছু না কিছু প্রবলেম হচ্ছে। আর এই লোকটা সেখান থেকে মোটামুটি 1 ঘন্টা প্রায় বকে গেল, কিছু কিছু কথা আমার সাথে মিলছে, ঠিক আছে আর একটু শুনে দেখি, যদি মোটামুটি একটু মেলে তারপরে না আর একটু শুনে নেবো, এরকম। কারোর আবার মনে মনে হচ্ছে যে বাবা মা বলে দিয়েছে যা ওখানে গিয়ে বস, শুনেছিলাম ভালো করে করাই, কি কোনো বন্ধু রেফারেন্স পেয়েছো বা এরকম কিছু ব্যাপার রয়েছে। তোমার খুব একটা নিজের ইচ্ছা ছিল না, বাবা মা জোর করে বসিয়েছে, বা কোনো বন্ধু রেফারেন্স এসছে, এরকম একটা ব্যাপার রয়েছে। তো এই জায়গার ক্ষেত্রে আমাদের মেইন যেটা কাজ করে সেটা হচ্ছে প্যাশন। নাম্বার 1 কি? প্যাশন। প্যাশন ব্যাপারটা কিন্তু রাতারাতি হয় না। মানে ব্যাপারটা এরকম ভাবে দেখো, যে তোমার ফিনান্সিয়াল ফ্রিডম দরকার, এটা যদি পাশের লোক, পাড়ার লোক, বন্ধু বান্ধব বলে দেয়, তাহলে তোমার সেটা প্যাশন নয়। তোমার একটা সচ্ছলতা দরকার, তোমার একটা আইডেন্টিটি দরকার, তোমার একটা হায়ারার্কি দরকার, তোমার একটা ডেজিগনেশন দরকার। এই ব্যাপারটা যদি আমি তোমাকে বলে দিই বা অন্য কেউ তোমাকে বলে দেয়, তাহলে বলবো তোমার মধ্যে প্যাশন নেই। অর্থাৎ তোমার খিদেটা যদি অন্য কেউ বলে দেয়, তাহলে কিন্তু তোমার খিদে লাগেনি। ঠিক আছে, তাহলে এখনো পর্যন্ত তুমি কিন্তু যোগ্য নাও এই ফিল্ডের জন্য। কিন্তু এটা যদি তোমার প্রকৃতই খিদে হয়, তোমার খিদে, কেউ বলে দেয়নি, এমনকি তোমার বাবা মাও বলেনি, এটা যদি তোমার খিদে হয়, তাই এখানে এরকমও দেখবো অনেকে যে মাধ্যমিক পাস করে লেগে পড়েছে। কারণ আমাদের যে পড়াশোনার সিস্টেম, সেটা কিন্তু মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করলে কিছু না কিছু চাকরি পেয়ে যাচ্ছ, এই যেমন এর যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। আলটিমেট আমি বলবো সবসময় গ্রাজুয়েশন করে লেগে পড়ে, কারণ গ্রাজুয়েশনটা দরকার রয়েছে আমাদের এই সিস্টেমের মধ্যে কথা বলছি। তো সেখান থেকে তোমাকে প্যাশন, এই প্যাশন ব্যাপারটা কিভাবে আসে দেখো। প্যাশন ব্যাপারটা আসে আমাদের যে ফ্যামিলি থেকে আমরা বড় হয়েছি, আমি যে সোসাইটি থেকে বড় হয়েছি, যে সোসাইটি থেকে আমি পুষ্টি পাই, আমার স্কুল, আমার কলেজ, আমার ইউনিভার্সিটি, আমার বন্ধু বান্ধব, আমি যেখান থেকে আমার এই ব্যাপারটা তৈরি হচ্ছে,
আমি কিন্তু সেখান থেকে প্যাশন ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ ব্যাপারটা এরকম ভাবো, যে ধরে নাও যে আমার বাবা মা খুব ভালো গান করেন, মানে আমার মা খুব ভালো গান করেন, আমার বাবাও গান করেন, বা আমার বাবা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট বাজান, তাহলে আমার মধ্যে অটোমেটিক এই ব্যাপারগুলো কিন্তু গ্রো হবে, তাই না? আমার মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো তৈরি হবে। আবার ধরো অন্য আমার বাবা মা দুজনে ধরো পলিটিশিয়ান, প্রতিদিন আসছে বিভিন্ন রকমের নেতা মন্ত্রী এরা আসছে, ও এখান থেকে এ করে দেবো, ওটা ফাটিয়ে দেবো, ওটা ভেঙে দেবো, আমার মধ্যে একটা অন্যরকম একটা মেন্টালিটি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমারও ওরকম ব্যাপার, আমি মন্ত্রীর ছেলে, আমি এর ছেলে, আমি যা খুশি করতে পারি, তাই না? কিন্তু একই রকম ভাবে তোমার মধ্যে যদি এরকম কিছু আইডেন্টিটি হতে পারে, সেটা তোমার বাবা, তোমার মামা, কাকা, জ্যাঠা, তোমার পাশের বাড়ির দাদা, তোমার পিসতুতো দিদি, তোমার মাসতুতো দাদা, যে কেউ হতে পারে, তোমার বন্ধু বান্ধব, তোমার সিনিয়র কেউ, যে সেখান থেকে তুমি এনার্জি গুলো পাচ্ছ। ওই দাদাটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েছে, এরকম ভাবে পড়তো, এইভাবে এ করতো, এই তো রেজাল্ট ছিল, ওরও রেজাল্ট খুব হাই ফাই ছিল না, তুমি এইখান থেকে যে এনার্জি পাচ্ছ, ওইখান থেকে তোমার কিন্তু ফোকাসটা তৈরি হচ্ছে। এবার এই ব্যাপারটা হতে পারে কারোর হয়তো স্কুলে পড়াশোনার ব্যাপার রয়েছে, মানে আমি যদি স্কুলের টিচার হতে পারতাম আমার খুব ভালো লাগতো, আমার কলেজের টিচার হতে পারলে ভালো লাগতো, আমার যদি সেনাবাহিনীতে চাকরি পেতাম আমার খুব ভালো হতো, আমার যদি সিভিলে চাকরি হতো আমার খুব ভালো হতো। তাহলে এই প্যাশন ব্যাপারটা কিন্তু জন্মগত, জিনগত, পরিবেশগত, এটা আমি তুমি তৈরি করে দিতে পারবো না। আমি যে রেগুলারিটি, হার্ডওয়ার্ক, ধৈর্য যেগুলো বললাম, ওগুলো কিন্তু আমি আজকে তোমাকে তোমার মধ্যে এনে দিতে পারি, আমি তোমার মধ্যে কিন্তু এগুলোকে ক্রিয়েট করাতে পারি, কিন্তু প্যাশন আমি আজকে তোমার মধ্যে আনতে পারবো না। তাই এটা কিন্তু সময় সাপেক্ষ। এই প্যাশনের সাথে সাথে যেটা সব থেকে বড় কাজ করে, এবং বলতে পারি এ যাবত আমি যতগুলো যা ওয়ার্ড লিখলাম, যতগুলো যা কথা বললাম, সব থেকে পাওয়ারফুল যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে ডেডিকেশন। ডেডিকেশন মনে রাখবে, সব থেকে পাওয়ারফুল ওয়ার্ড ডেডিকেশন বা ডিটারমিনেশন, যা এক কথায় যদি বলি তোমার হ্যাঁ না এর ডেফিনেশন পাল্টে দেয়। যেখান থেকে তোমার হ্যাঁ না এর ডেফিনেশন পাল্টে যায়, যেখান থেকে তোমার কম্প্রোমাইজ স্যাক্রিফাইসের ডেফিনেশন পাল্টে যায়, সেটাকে ডেডিকেশন বলে। মানে ব্যাপারটা এরকম, আমার বাবার ধরো এই মুহূর্তে শরীর খারাপ, জ্বর হয়েছে বা কিছু শরীর খারাপ, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এটার জন্য আমাকে কেউ মনে করিয়ে দেয় না, কেউ আমাকে ফোন করে বলে না তোর বাবার শরীর খারাপ, ডাক্তারের কাছে নিয়ে গেছিস, তবে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। বা কেউ আমাকে মনে করিয়েছে বাবার প্যাথোলজিক্যাল টেস্ট দিয়েছিল, টেস্ট করিয়েছিস, তবে আমি টেস্ট করা যাচ্ছি। বাবার ওষুধ কিনে এনেছিস, তবে আমি ওষুধ কিনতে যাচ্ছি। ব্যাপারটা কিন্তু সেরকম না, এখানে কিন্তু আমার ডেডিকেশন রয়েছে, আমি আমার ফ্যামিলির প্রতি ডেডিকেটেড, আমার রেসপন্সিবিলিটি আছে, তাই আমি করছি। এমন না যে বাবাকে করলে আমি আমার প্রচুর পুণ্য অর্জন হবে, একদমই না, ওরকম কোনো কিছু ভাবনা চিন্তা নেই। আমি কিন্তু কালকে বাবাকে ডাক্তার দেখানোর জন্য কালকে আমার অফিস কামাই করতে পারি, আমার একবারের জন্য মনে হবে না আমি অফিস কামাই করলে আমার স্যালারি মাইনে কেটে নেবে একদিন, কিচ্ছু মনে হবে না আমার কাছে। এটাকে বলছি ডেডিকেশন। অর্থাৎ ধরে নাও যে আজকের দিনে দাঁড়িয়ে, বা আজকে তুমি একটা ভবঘুরে টাইপের ছেলে, যে যেখানে তোমার এরকম টাইপের কোনো বাউন্ডারি নেই, তুমি 4 ঘন্টা বন্ধুর সাথে গল্প করে যাচ্ছ, গার্লফ্রেন্ডের সাথে 3 ঘন্টা ফোনে কথা বলে যাচ্ছ, রিলস এর পর রিলস দেখছো, সোশ্যাল মিডিয়া যেখানে আছো সবকিছু, তাহলে এই জায়গাটা থেকে তোমাকে কে পাল্টাতে পারে? না, ডেডিকেশন। তোমার একটা ফিনান্সিয়াল ফ্রিডম দরকার, তোমার একটা চাকরি দরকার, দেখবে অটোমেটিক এই হ্যাঁ না জায়গাটা পাল্টাচ্ছে। তখন আর তুমি বন্ধুদের সঙ্গে 4 ঘন্টা আড্ডা মারছো না, আমি বলবো লাইফে সবকিছু দরকার আছে, বাদ দিও না, কিন্তু একটা বাউন্ডারি, একটা লিমিটেশন, একটা গন্ডি তৈরি করো। যেমন আমরা গরুকে মাঠে বেঁধে দিই না, যে এখানে একটা খুঁটা দিয়ে বেঁধে বলিয়ে যা চড়ে বেড়া, কিন্তু এই বাউন্ডারির বাইরে যেতে পারবে না। তুমিও নিজের মধ্যে একটা বাউন্ডারি তৈরি করো, এই বাউন্ডারির মধ্যে যখন তুমি ঢুকবে, এখানে তুমি ছাড়া আর কেউ ঢুকবে না, এমনকি তোমার বাবা মাও নয়, তুমি একা ঢুকবে। এই বাউন্ডারি যেখানে তুমি 6 থেকে 7 ঘন্টা সময় কাটাবে, এর মধ্যে কোনো কিছু দেবে না। তোমার দিনের মধ্যে 24 ঘন্টা রয়েছে, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা সময় নেও না তোমার ঘুম রিফ্রেশমেন্টের জন্য, তোমার বাকি 8 ঘন্টা সময় নাও না তোমার বাকি যে রেসপন্সিবিলিটি রয়েছে, তুমি কোনো ছোটখাটো চাকরি করো, তুমি কোনো টিউশন পড়াও, তোমার বাড়িতে কোনো রেসপন্সিবিলিটি রয়েছে, তোমার গার্লফ্রেন্ড রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তোমার সোশ্যাল মিডিয়া রয়েছে, রিলস রয়েছে, বাকি এখনো কিন্তু 8 ঘন্টা রয়েছে। আমি তার থেকে বলছি 7 ঘন্টা দাও এখানে, আরো 1 ঘন্টা থাকছে তো, রিফ্রেশমেন্ট করো না, তোমার রিফ্রেশমেন্টের দরকার রয়েছে। এই 6-7 ঘন্টা সময়ের মধ্যে তুমি কাউকে দেবে না, এই বাউন্ডারির মধ্যে তুমি কাউকে ঢুকতে দেবে না, না গার্লফ্রেন্ড, না বন্ধু বান্ধব, না রিলস, না সোশ্যাল মিডিয়া, না মোবাইল, এমনকি তোমার বাবা মাকেও না। এইটা একান্তই তোমার, একান্তই তোমার। এই জায়গাটা, এইটাকে বলছি ডেডিকেশন, এইটাকে বলছি। এটা দেখো পারছো কিনা, আমি বলে দিলে হবে না। যদি এটা তোমার মধ্যে ঠিকঠাক কাজ করে, তাহলে এখান থেকে আনলিমিটেড এনার্জি তুমি রেগুলার পাবে, যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি এখান থেকে এনার্জি পাবে, তখন তুমি ধৈর্য রাখতে পারবে,
2024 হয়নি, 2025 করে দেখাবো, 2025 হবে না তো 2026 করে দেখাবো, তুমি ফিল্ড ছাড়বে না। তোমার মধ্যে সেই রেগুলারিটি, রেগুলার কাজ করবে। কখনো মনে হবে না আজ বৌদির কুকুরের জন্মদিন বলে ঠিক আছে আজ সন্ধ্যাবেলা একটু বিশ্রাম নি, কালকে দুর্গাপুজোর অষ্টমী রয়েছে আজ একটু বিশ্রাম নি, তোমার কখনো মনে হবে না। তুমি দেখবে ঠিক এই জায়গাটা নিয়ম নীতি পালন করে তবে বৌদির কুকুরের জন্য কেক কাটতে যাচ্ছ, তবে তুমি দুর্গাপুজো বিসর্জন দিতে যাচ্ছ, এই জায়গাটা ঠিক পালন করে এই জায়গাটাকে ফার্স্ট তৈরি করো। হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। মনে রাখো এই শুরু হলো আমাদের এখান থেকে, এই পর্যন্ত আসলাম, এইখান পর্যন্ত যদি তোমার মধ্যে ঠিকঠাক কাজ করে তাহলে জেনে রেখো তোমার মধ্যে জন্ম নেবে কনফিডেন্স, কনফিডেন্স আর মোটিভেশন। অর্থাৎ তখন আর আমার মতো লোককে দরকার পড়বে না। কনফিডেন্স আর মোটিভেশন। কনফিডেন্স কি? একটা মরা মানুষকে দাঁড় করে দিতে পারে। মরা মানুষ কাকে বলছি? যে ছেলেটা বা মেয়েটা আগামী দিন দেখতে পায় না, আমার কি করা উচিত, আমি কি করব, আমার কোন পথে যাওয়া উচিত, যে দেখতে পায় না, আমি তাকে মরা মানুষ বলছি। এই মরা মানুষকে দাঁড় করে দিতে পারে কনফিডেন্স। অর্থাৎ কনফিডেন্স হচ্ছে আমাদের এই ব্যাকবোন, মেরুদণ্ড। আর মোটিভেশন যে তোমাকে আগামী দিনে স্টেপ নিতে সাহায্য করবে। আমার এবার দৌড়ানো উচিত, আমার এবার এখান থেকে হাঁটা উচিত, এখানে আমার ছোটা উচিত, এটা ঠিক করে দেবে ওই মোটিভেশন। যার জন্য তোমার কারোর দরকার পড়বে না যে আমি একা ছুটছি, আমার সাথে কি 2-4 জন বন্ধু বান্ধব আছে, কখনো মনে হবে না। এই কনফিডেন্স আর মোটিভেশন যখন তোমার মধ্যে এককভাবে কাজ করবে তখন তুমি সাকসেস দেখতে পাবে, ছুতে পারবে, টাচ করতে পারবে। সাকসেস কেমন দেখতে, কি কালারের, ওর সাইজ কত বড় তুমি দেখতে পাবে। তুমি দেখতে পাবে এখান থেকে তোমার সাকসেস। মনে হতে পারে স্যার এগুলো বাড়িয়ে বাড়িয়ে বলছেন, গল্প বলছেন। এক্সাম্পল দেবো? সাকসেস দেখতে পাওয়া যায়, গল্প পাওয়া যায়, এক্সাম্পল দিই। দেখো তুমি তোমার ভালো জিনিস দেখতে পাও কিনা বলো। ধরো তুমি একটা কোন একটা পরীক্ষা মেলাবে, আমি যে কথাগুলো বলছি মেলাবে। এখানে যদি কেউ থেকে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ আমার সাথে হয়েছে। দেখো ধরো এরকম ব্যাপারটা, তুমি ধরো কোন একটা পরীক্ষা, যেহেতু আমরা এখনো পর্যন্ত পড়াশোনার মধ্যে রয়েছে এটাতেই বলি, বাইরের কথাও বলছি আলাদা করে। তো কোন একটা পরীক্ষা, সেই পরীক্ষাতে খুব আউটস্ট্যান্ডিং পরীক্ষা হয়েছে, তুমি খুব ভালো পরীক্ষা দিয়েছো, মানে যা পড়ে গেছিলে তাই কমন এসছে, তো তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করে না যে হ্যাঁ আমি এখানে এই নম্বর পাবো? একটা অন্যরকম একটা ভালো লাগা সবসময় কাজ করে না যে হ্যাঁ এটা অন্যরকম একটা ভালো লাগছে? একই রকম ভাবে ঠিক উল্টোটা যদি হয়, একটা পরীক্ষা খুব খারাপ দিয়েছো, খুব টেনশনে রয়েছো, তোমার মনে হয় না পাস করবো কিনা, তুমি 4 বার করে নাম্বার কাউন্ট করো না, এখানে 2, এখানে যদি 4 দেয়, এখানে যদি 6 দেয়, এখানে যদি 3 দেয়, কোন রকম 18, 19, 20 হচ্ছে, আবার যদি এখান থেকে কেটে নেয় 19 হবে, হয় কি না? এবার একটু বাইরে গিয়ে কথা বলি, মানে এরকম বহু রয়েছে। আমি জানি না তোমাদের সাথে এরকম কেউ আছে কিনা, কারণ তোমরা তো এখনো অনেক ছোট, যদি এই ব্যাপারগুলো ছোট বড় ম্যাটার করে না। আমার সাথে এরকম হয়েছে। আমি আমি যদি তোমাকে বলি যে ধরো এরকম ব্যাপারটা, কেউ একজন ট্রেনে বা বাসে যাচ্ছে, হঠাৎ করে দেখলো বাস বা ট্রেনটা অ্যাক্সিডেন্ট করলো, বা এরকম টাইপের কোনো কিছু, মানে বিপজ্জনক কোনো কিছুর মধ্যে ট্রেন বাসে যাচ্ছে না, কিন্তু সে বুঝতে পারে যে হ্যাঁ মৃত্যু আমার কাছ থেকে দাঁড়িয়ে বলে গেছিল এখন আর আমার সময় নেই তাই তোকে নিচ্ছি না, পরের বার দেখবো। এরকম অনেকের সাথে হয়েছে। যদি এটা তুমি দেখতে পাও তাহলে সাকসেসও তুমি দেখতে পাবে, ঠিক কত বড়, কত ছোট, কি কালারের, কেমন শেপের, কেমন ভাবে কথা বলে, কেমন ভাবে উড়ে বেড়ায় না নেচে বেড়ায়, সব তুমি দেখতে পাবে। আমি একটু বাড়িয়ে বলছি না বাবা, আমার এরকম সময় হয়ে হয়ে পড়েনি যে আমি তোমার সাথে এখানে বসে কিছু ফালতু বক বক করবো। হ্যাঁ, কথা বলতে গিয়ে কিছু কিছু মনে হয়েছে যে অনেকগুলো বাড়তি কথা বলেছি বা কিছু, আলটিমেট তোমাকে বোঝানোর জন্য, আর কোনো কিছু না। বৌদির কুকুরের জন্মদিন আমি তোমাকে বোঝানোর জন্য বলতে চাইছি, আর কোনো কিছু না। অনেকগুলো বাড়তি কথা বলেছি এটা ঠিক, কিন্তু তারপরেও এই তো বলছে, আমি তো বললাম যেগুলো অবাস্তব কোনো কিছু না, হয়তো তোমার সাথে হয়নি, অন্য কারোর সাথে হয়েছে, অন্য কারোর সাথে হয়েছে। তাই আমি আবারও বলছি যে এই জায়গাগুলো, এই যে শুরু হলো কোথা থেকে, প্যাশন, ডেডিকেশন, এটা যদি ঠিকঠাক কাজ করে তাহলে তুমি ধৈর্য রাখতে পারবে, তোমার মধ্যে রেগুলারিটি, কনসিস্টেন্সি অটোমেটিক কাজ করবে, হার্ডওয়ার্ক তুমি করতে ইচ্ছা করবে, তোমার মনে হবে না আমি ফালতু সময় নষ্ট করছি, কখনো তোমার মনে হবে না। এবং এটার রেসপেক্টে তুমি যে রেজাল্ট পাবে সেটা হচ্ছে কনফিডেন্স আর মোটিভেশন। আর যেখান থেকে তুমি সাকসেসকে দেখতে পাবে। এমটিএস হয়নি তো সিএইচএসএল হবে, সিএইচএসএল হয়নি তো রেল হবে, রেল হয়নি তো পুলিশ হবে, পুলিশ হয়নি তো ডব্লিউবিসিএস হবে, ডব্লিউবিসিএস হয়নি তো মিসলেনিয়াস হবে, মিসলেনিয়াস হয়নি তো ক্লার্কশিপ হবে। কোথাও না কোথাও হবে। 2024 হয়নি তো 2025 হবে, 2025 হয়নি তো 2026 হবে। কিন্তু তোমাকে সেই ধৈর্য রেখে থাকতে হবে,
জলে যখন একবার নেমেছো, ঠিকঠাক স্নান করে কুলুকুচু করে ব্রাশ করে এদিক করে জল থেকে উঠবে না। এটা হচ্ছে আমার কথা। জলে যখন নেমেছো, পোশাক যখন ভিজেছে, তখন পুরোপুরি স্নান করে উঠো। এখান থেকে কেউ কুইট করবে না, এখান থেকে ময়দান ছেড়ে পালাবে না। তাহলে তুমি এই পর্যন্ত যা কিছু করলে, তোমার যা কিছু ডেডিকেশন, সবকিছু নষ্ট হলো। এবং এর আরো একটা বাজে এফেক্ট হচ্ছে, তুমি আগামী দিনে কোনো কিছু করতে যাবে, সেটা তোমার 4বার চিন্তা ভাবনা করা লাগবে, করবো তো, হবে তো, পাবো তো। অর্থাৎ তুমি এই ফিল্ড বাদ দিয়ে ভাবলে কালকে আমি একটা বিজনেস করবো, তুমি সেখানেও কোনো রিস্ক নিতে পারবে না। সেখানেও রিস্ক নিতে গিয়ে বারবার হোঁচট খাবে। মিলিয়ে নিও আমি কথাগুলো ঠিকঠাক তোমাকে বলছি কিনা। আমি নেক্সট পার্টে চলে আসছি, আমাদের রিজনিং প্রায় 1 ঘন্টা 15 মিনিট হতে চললো। এই পর্যন্ত একটু জানাও আমাকে যে কোথাও কারো কোনো অসুবিধা রয়েছে কিনা, বা আমি তোমার থেকে জানতে চাইছি যে আমি তোমাকে টাচ করতে পেরেছি, আমি তোমাকে রিলেট করতে পেরেছি। এই যে 1 ঘন্টা 15 মিনিট সময় দিলে, তোমার কি সময় নষ্ট হয়েছে? কিছু কি পেয়েছো এখান থেকে? আমার কথা হচ্ছে এতটুকু। চলো, আমি তাহলে নেক্সট পার্টে চলে গেলাম। আমি নেক্সট পার্টে ঢুকছি তাহলে। চলো। ঠিক আছে। আরে বাবা, এখন তখন বলে কোনো কিছু হয় না। তুমি কি পঞ্জি এই যে এখন থেকে পড়াশোনা করলে হবে কিনা, যে অনেক একজন বারবার মেসেজ করছো। আমি তোমাকে বলি ভাই, যে এরকম কোনো ব্যাপার আছে নাকি যে মাঘী পূর্ণিমার দিন পঞ্জিকা থেকে আমি পড়তে বসবো? তুমি আজকের দিন থেকে শুরু করো না, আজকের থেকে শুরু করো না যে আজকে আমার দিন শুরু হলো, এখান থেকে কাউন্ট হবে। তুমি এইভাবে শুরু করো না ব্যাপারটাকে। একটা জিনিস ভাবো, আমি 1000 পিরিয়ড একটা বুঝি, আমি 1000 পিরিয়ড একটা কথা বুঝি। তুমি এখন থেকে, আমি তোমাকে একটা হিসাব দেখাচ্ছি যদিও, আমি তোমাকে বলবো 1000 ঘন্টা তুমি ফোকাস করো, 1000 ঘন্টা এখান থেকে নড়বে না। যখন তোমার টার্গেট অনেক বড়, তখন তুমি 1000 দিন টাইম দাও, 1000 দিন তুমি টাইম দাও। একবার একটু মেনে চলো। আমি যদি বলি খুব ছোট্ট করে, যে ধরো আমার গিটার শেখা দরকার, গিটার শেখা দরকার, আমি বলবো 1000 দিন টাইম দাও। 1000 দিন মানে মোটামুটি প্রায় 3 বছরের কাছাকাছি। তুমি দেখো মাস্টার তৈরি হয়ে যাবে। তারপরে আমি তোমাকে ছোট করে বলছি, আমি তোমাকে ছোট করে বলছি, একটা ছোট্ট ক্যালকুলেশন করি, এই ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবে। এই ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবে। আমি এখানে এই যে 6-7 ঘন্টা সময় দিয়েছি তো, এই জায়গাটা আমি একটু তোমাকে ছোট্ট ক্যালকুলেশন দেখাই, দেখো বুঝতে পারবে। আমি রাফলি তোমার থেকে 7 ঘন্টা নিচ্ছি, আমি 7 ঘন্টা তোমার থেকে নেবো না, কথা দিচ্ছি। 7 আওয়ার্স পার ডে, পার ডে। কারণ আমাকে এই 24 ঘন্টাকে 3 ভাগে ভাগ করতে হবে। 1 ঘন্টা তোমার একটা পার্ট, মানে 8 ঘন্টা তোমার ইমপ্রুভমেন্টের জন্য, দ্বিতীয় 8 ঘন্টা তোমার কাজের জন্য, আর তৃতীয় 8 ঘন্টা তোমার ঘুম বা বিশ্রামের জন্য। আমি 8 ঘন্টা থেকে 7 ঘন্টা নিচ্ছি। তারপরেও বলছি এখান থেকে আমি তোমাকে টাইম দেবো। তোমার রিলস দেখতে হবে তো, গার্লফ্রেন্ড আছে তো, আমি তোমাকে টাইম দেবো। 7 ঘন্টা পার ডে, একদিনে 7 ঘন্টা টাইম দাও। আমি যদি বলি 1 সপ্তাহ মানে 7 দিন, কত ঘন্টা হচ্ছে গো? 49 ঘন্টা। আমি রাফলি এটাকে 50 ঘন্টা নিচ্ছি। আমি আবারও বলছি, তোমার থেকে সময় বেশি নেব না। 50 ঘন্টা হচ্ছে তো, তাহলে 50 ঘন্টা পার উইক। 1 সপ্তাহে বলেছি 7 ঘন্টা, 1 সপ্তাহে বলেছি তোমার 1 সপ্তাহে বলছি 50 ঘন্টা। এই যে 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে আমার 4 দিনে 1 মাস। তার মানে মোটামুটি কত আসছে? 200 ঘন্টা। 200 ঘন্টা পার মান্থ, পার মান্থ, পার মান্থ 200 ঘন্টা। ঠিক আছে তো? এইবার এই যে 50 ঘন্টা, আমি 4 সপ্তাহ নিয়েছি, 4 সপ্তাহ মানে 4 গুণ 7, 28 দিন। আমি মাসে 2 দিন ছেড়ে দিলাম, যাও বাবা তুমি চড়ে খেয়ে এসো, যা যা করার করে এসো, জীবন উপভোগ করে এসো। বাকি 28 দিন এই নিয়মে বসো। 2 দিন ছেড়ে দাও, বাকি 28 দিন এই নিয়মে বসো। আবার আরো ছেড়ে দিচ্ছি, আরো টাইম তোমাকে দিচ্ছি, দাঁড়াও না। 200 ঘন্টা পার মান্থ, একটা 6 মাসের পিরিয়ড নাও। কত আসছে গো? 1200 ঘন্টা। এটা আমি একটু আগে বলেছিলাম 1000 ঘন্টা, আমি এখান থেকে 200 ঘন্টা বাদ দিয়ে দিচ্ছি, 1000 ঘন্টা পার 6 মাসে। 6 মাসের টার্গেট রেখে চলো,
1000 ঘন্টা। এই টার্গেটটা কিভাবে সেট করবে আমি বলছি, এই টার্গেটটা কি করে সেট করবে আমি বলবো। তো 1000 ঘন্টা 6 মাসে, তুমি যদি 1000 ঘন্টা 6 মাস কোনো কিছুর পেছনে দাও, তুমি ভাবো যে 1000 ঘন্টা 6 মাস, এটা কত ছিল গো? 1200 ঘন্টা ছিল না? দেখো তো ঠিক বলছি কিনা, 1200 ঘন্টা ছিল তো, আমি সেটাকে কেটে কিন্তু 1000 ঘন্টা করে দিচ্ছি, মানে আমি আরো 200 ঘন্টা, 200 ঘন্টা মানে কত গো? 200 ঘন্টা মানে কত? 8 দিনেরও বেশি, 8 দিনেরও বেশি। তাহলে মাসে 2 দিন, মাসে 2 দিন মানে 6 মাসে 6 2 12 দিন প্লাস আরো 8 দিন, তা 6 মাসে আমি তোমাকে 20 দিন কোনো কিছু বলিনি, মানে এই 6 মাসে 20 দিন তুমি যা খুশি করে বেড়াও। এই 20 দিন তুমি পড়তে বসো না, এই 6 মাসে 20 দিন তুমি যা খুশি করে বেড়াও, কিন্তু এটা পরপর 20 দিন করবে না, এটা পরপর 20 দিন করবে না। বাকি 1000 ঘন্টা সময় দাও, বাকি 1000 ঘন্টা সময় দাও। এই 1000 ঘন্টা যদি সময় দাও, আমি তোমাকে যে কোনো ফিল্ডে, তুমি যে কোনো ফিল্ড বলো না কেন, যে কোনো ফিল্ড, তুমি ধরো তোমার বডি একেবারে রোগা পাতলা, তোমার মধ্যে কোনো রকম ওই টাইপের স্ট্যামিনা নেই, কোনো কিছু নেই, তুমি আজ জিমে ভর্তি হও, আগামী 6 মাস 1000 ঘন্টা সময় দাও, তুমি দেখো তোমার বডির মধ্যে চেঞ্জ আসে কিনা, লোকজন তোমার বডির দিকে এরকম ঘুরিয়ে তাকিয়ে দেখবে কিনা, বা তুমি কাউকে এই নিয়ে কিছু টিপস দিতে পারবে কিনা, হ্যাঁ কিনা বলবে। আমি একটু গিটারের কথা বলছিলাম, যে তোমাদের গিটারে খুব শখ রয়েছে গিটার বাজানো, তুমি গিটারের পেছনে আগামী 6 ঘন্টা 1000 ঘন্টা টাইম দাও, আগামী 6 মাস 1000 ঘন্টা টাইম দাও, তুমি দেখো তো গিটারে মাস্টার তৈরি হতে পারো কিনা, দেখো না, ডেডিকেটেডলি তুমি গিটারের পেছনে টাইম দাও, হতে পারো কিনা। এবার আমি তো এখানে ফিরি, আমি অঙ্ক জানি না, আমি অঙ্ক পারি না, তুমি ডেডিকেটেডলি অঙ্কর পেছনে টাইম দাও তো, যে পার ডে আমি 2 ঘন্টা করে অঙ্ক করবোই। তুমি ইংলিশ পারো না, তুমি ডেডিকেটেডলি প্রত্যেক দিন 2 ঘন্টা করে ইংলিশের পেছনে দাও, কি দাও তো। যে বলছো আজ আমি ইংলিশ গ্রামার পারি না, ইংলিশ আমার ভয় করে, কালকে সেই ইংলিশের টিউশন দিতে পারবে অন্য কাউকে। আমাকে জানিও যে আপনি বাড়িয়ে বলছেন স্যার, ওগুলো গল্পে শোনা যায়, আমারও প্রচুর সময় রয়েছে, মোবাইলের ডেটা বেজে রয়েছে, তাই আপনার কথা শুনছি, একটু লেখো না, এরকমই লেখো না। কি বাড়িয়ে বলছি, ভুল কথা বলছি? আবারও বলছি, এটা যদি মেনে চলতে পারো তাহলে তুমি টিকে রয়েছো। কারণ ওই যে আমরা যাই কিছু বলি না কেন, আলটিমেট তোমায় কিন্তু যুদ্ধ করেই করতে হবে। তোমার পথ কেউ তৈরি করে দিতে পারবে না, এমনকি তোমার মা বাবাও নয়। কারণ যে আঁচলটা তোমার মাথা আজও ঢেকে রেখে দিয়েছে, তোমার আমার মায়ের আঁচল, সেই আঁচলের সাইজ কিন্তু বড় হচ্ছে না, কিন্তু তোমার আমার মাথার সাইজ বড় হচ্ছে। তা আগামী দিনে যদি টিকে থাকতে হয়, ওই আঁচল থেকে এখনই বেরিয়ে এসো, কমফোর্ট জোন থেকে বেরো, চলে এসো কম্পিটিটিভ জোনে। এই জোনে নামলে তুমি নিজেকে বুঝতে পারবে যে কতটা তুমি সার্ভাইভ করতে পারবে কি পারবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসো। এখানে এরকম অনেকে রয়েছে যার ক্ষেত্রে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সে আমার কথাগুলো সব থেকে ভালো রিলেট করতে পারবে। যার দৌড়াতে গিয়ে ছুটতে গিয়ে 2-1 বার নখ উল্টে গেছে, হাঁটু থেকে চামড়া উঠে গেছে, সেই ছেলেটা বা মেয়েটা আমার সাথে সব থেকে ভালো রিলেট করতে পারবে। আমি রিজনিং এ চলে গেলাম, অনেকটা সময় হয়ে গেল, চলো আমি রিজনিং এ চলে আসছি। থ্যাংক ইউ সবাইকে। আর এই পিডিএফটা আমি তোমাকে শেয়ার করে দেবো, তার আগে একটু ছোট্ট করে বলে রাখি আমি কে। আমার নাম রজত ঘোষ, এখানে পার্সুইং পিএইচডি, মানে পিএইচডি আমার হয়ে গেছে অলরেডি, নামের আগে ডক্টরেট বসাই, এমফিল তো তার আগে হয়ে গেছিল। বর্তমানে আমি রয়েছি ম্যাকাউটে। ম্যাকাউট অনেকেই জানো, না জানলে আমি বলে দিচ্ছি, ম্যাকাউট হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এর পুরনো ক্যাম্পাস সল্টলেকে রয়েছে, নতুন খুব ভালো ক্যাম্পাস রয়েছে হরিণঘাটা। হরিণঘাটা যদি না চেনো তাহলে বলবো কল্যাণীতে রয়েছে, কল্যাণী না চেনে বলবো নদিয়াতে রয়েছে। আমি এই মুহূর্তে ম্যাকাউটের সাথে জড়িত রয়েছি। এর আগে আমি রাইসে ছিলাম, রাইস প্রায় 6.5 বছরেরও বেশি, 6 বছর 7-8 মাস 9 মাস এরকম কিছু একটা হবে। তার পরবর্তীতে আন একাডেমি, আন একাডেমি এখানে প্রায় 4 বছরের বেশি সময়, 4 বছর 1 মাস 2 মাস এরকম কিছু একটা হবে। এখনো যদি তুমি অনলাইনে মানে গুগলে, আমি অনলাইন মানে এখানে রয়েছি, তুমি একবার গুগলে গিয়ে সার্চ করে দেখো আন একাডেমি রজত ঘোষ বলে, তুমি এখনো আমার প্রোফাইল দেখতে পাবে। আন একাডেমি রজত ঘোষ সার্চ করো, এখনো আমার প্রোফাইল ওখানে দেখতে পাবে। মোটামুটি 2020 সাল থেকে এই আমার এই প্রতিষ্ঠান মাস্টার জি আমি শুরু করি। এর আগে আমি আমার সাবজেক্ট মূলত ম্যাথ এবং রিজনিং, এটাই আমি পড়াতাম, এটাই আমি করতাম। 2020 থেকে এই ব্যাপারটাকে অর্গানাইজড হইতে শুরু করি, মানে আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে সব সাবজেক্টের জন্য।
তোমার সেটা যে কোনো সাবজেক্ট এই এক্সাম হোক না কেন, মানে আমাদের গরুর গোয়াল বলে কোনো ব্যাচ নেই, মানে জেনারেল কম্বাইন্ড বলে কোনো ব্যাচ নেই। আমাদের প্রত্যেকটা এক্সামের রেসপেক্টে আলাদা আলাদা ব্যাচ, সেটা স্টাফ সিলেকশন কমিশন হতে পারে, রেল হতে পারে, পুলিশ হতে পারে, ডব্লিউবিপিএসসি হতে পারে, এদিকে এনটিএনএড, ডব্লিউবি সেট, এএনএম, জিএনএম, নার্সিং, যাই বলো না কেন সব ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাচ। এবং 2020 সাল থেকে এই ব্যাপারগুলো আমি অর্গানাইজড ওয়েতে চালাচ্ছি। আর এখানে আমি যা যা কিছু বললাম এইগুলো সবই রয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, এগুলোকে একবার দেখে নিও। সবকিছু রয়েছে, আমি একবার দেখে নিও। আমি সোজা রিজনিং এর মধ্যে ঢুকে গেলাম, চলো রিজনিং এর মধ্যে ঢুকে যাচ্ছি। একবার একটু আমাকে জানিও রিজনিং নিয়ে কার কি এ রয়েছে, একটু আমাকে জানিও রিজনিং নিয়ে কার কি এ রয়েছে, মানে কে কি জানো